হ্যালো ভিউয়ার্স, গুড ইভিনিং সবাইকে। আজকে চিটচ্যাট উইথ ক্রসিং স্টারের সেকেন্ড এপিসোড নিয়ে আজকে আবারও হাজির হয়ে গিয়েছি। আমি সঞ্চালক হিসেবে নরসিংহ হুমায়রা ঐশী উপস্থিত আছে আপনাদের সাথে। আমাদের সাথে একজন স্পেশাল গেস্ট উপস্থিত আছে, যাকে দেখলে কেউ নাকি বুঝতেই পারে না তিনি নাকি ক্রসিয়ান। খুব তাজ্জব না? হ্যাঁ, তো সেজন্যই ওনাকে আজকে নিয়ে এসেছি যে আসলে কি উনি ক্রসিয়ান নাকি অন্য কিছু, এবং সেই সাথে ক্রসিয়ান হওয়ার পাশাপাশি উনি ক্রসিয়ান স্টার কিভাবে হলেন সেই সব গল্প নিয়ে আজকে আমরা শুরু করতে যাচ্ছি চিটচ্যাট উইথ ক্রসিয়ান স্টার। আমাদের সাথে উপস্থিত আছে সাবিরা মেহরিন। আমি ওনাকে আমন্ত্রণ জানাচ্ছি। Hello, Ishi. Thank you so much for হ্যালো the আপু। invitation. How are you? কি থ্যাংক ইউ খবর? আপু। আপু অনেক ভালো আছি, তুমি অনেক ভালো আছো? হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ মানে I'm super excited to be a part of this Crossian Star. It's cool. তোমাকে দেখলে তো অনেকে বুঝতে পারে যে তুমি ক্রসিয়ান কি ক্রসিয়ান না। তো সেজন্য আজকে টেস্ট হবে যে তোমার ক্রসিয়ান স্মৃতিচারণ ঘটবে আজকে, যে তুমি কতখানি ক্রসিয়ানকে জানো। ওকে, আমি তো এটা জানতে চাই যে কেন Crossian লাগে না? That's my question as well. Why people are not thinking যে আমি হচ্ছে Crossian হইতে পারি? Why I don't seem like that? So would definitely কিন্তু want to know. আজকে লাইভের পরে বলবে যে হ্যাঁ আপু এই ক্রসিয়ান হওয়ার যোগ্য। Oh my God, আমার যোগ্যতা নিয়ে এখন কোয়েশ্চেন। আচ্ছা ঠিক আছে, কুল। আচ্ছা, তাহলে আমরা আমাদের তিনটা সেগমেন্টে ভাগ করে আমি সবাইকে বলে দিচ্ছি। প্রথম সেগমেন্টে আমাদের কলেজের স্মৃতিচারণ নিয়ে হচ্ছে কথা হবে সব আমাদের মাঝখানে। তো প্রথম প্রশ্ন চলে যাচ্ছি, কলেজের প্রথম ক্লাস। হুম, কলেজে প্রথম ক্লাস। হ্যাঁ, ক্লাসটা মানে ওই ওই সময় যে কি ভয় আমাদের লেগেছিল, তারপর কি হয়েছিল? আমার আমার যতটুকু মনে পড়ে আমাদের প্রথম ক্লাসে উই হ্যাড টু ড্রেস আপ। আমরা সবাই হচ্ছে ফ্যান্সি ড্রেস, তো সবাই আমরা শাড়ি পরে গিয়েছিলাম। এন্ড শাড়ি পরে ক্লাস করা মানে আশেপাশে সব মানে কোন মেয়ে কিরকম দেখতে, তারপর রোল নাম্বার হচ্ছে জানা। এন্ড বুঝতে পারলাম কারণ স্কুল লাইফে কখনো হচ্ছে আমি স্কুল আমার হোলি ক্রস না। সো আমি স্কুল লাইফে কখনো এই যে ফিক্সড একটা রোল বেসিসে বসতে পারাটা, এই কনসেপ্ট আমার মাথায় কখনো কাজ করতো না। আমি ভাবতাম যে ফার্স্ট গার্ল সবসময় ফার্স্ট বেঞ্চে বসবে, যারা হচ্ছে একটু দুষ্টু প্রকৃতির ওরা ব্যাক বেঞ্চে বসবে। বাট হোলি ক্রসে এসে আমি ফার্স্ট জানলাম যে রোল বেসিসে হচ্ছে সিটে বসতে হয় এবং রোটেশন সেটা হয়। রোটেট হইতে থাকে। রাইট, সো দিস ইজ সামথিং আই ফেল্ট রিয়েলি নিউ। আর হচ্ছে আমি আশেপাশে মানে আই ওয়াজ ভেরি কিউরিয়াস, আচ্ছা কারা আমার সাথে আছে। বিকজ আমার যে বেস্ট ফ্রেন্ড, তার সাথে আমি হোলি ক্রসে আমার দেখা হয়, আমরা স্কুল লাইফে একসাথে ছিলাম। সে ক্লাস সিক্স এ হোলি ক্রসে চলে যায়, তাসমি আফরোজ মোহনা। আর আমি হচ্ছে স্কুলে জুনিয়র ল্যাবরেটরিতে থেকে যাই। তো বেসিক্যালি কলেজে আমাদের রিউনিয়ন হয় কিন্তু আমাদের সেকশন ডিফারেন্ট হয়ে যায়। তো তখন আমার কাছে, যদি আমি খুশি ছিলাম যে আচ্ছা আমার বেস্ট ফ্রেন্ডের সাথে রিউনিয়ন হচ্ছে, বাট নতুন ক্লাস নতুন মানুষ, সো আই ওয়াজ জাস্ট ট্রাইং টু ফিগার আউট যে আমি আসলে কার সাথে ফ্রেন্ডশিপ করতে পারবো, কার সাথে ভালো হবে। সো দ্যাট ওয়াজ মাই এক্সপিরিয়েন্স ইন ফার্স্ট ক্লাস। শাড়ি পরে ক্লাস করা, জাস্ট ফানি। শাড়ি পরাটা কি ওটা বল মানে বাধ্যতাই ছিল যে না সবাইকে শাড়ি পরে আসতে হবে প্রথম দিন? হ্যাঁ, এরকমই এরকমই এক্সপেকটেশন ছিল যে আমরা প্রথম দিন হচ্ছে সবাই শাড়ি পরে যাব, প্রথম দিন হচ্ছে ইউনিফর্ম না। সো তখন হচ্ছে আমরা সবাই মিলে ওরকম শাড়ি পরে টোরে যাই আর কি। ইন্টারেস্টিং, আমার মনে আছে জুলাইয়ের কোনো একটা মিড জুলাই, মোস্ট প্রবাবলি ফার্স্ট জুলাই, মিড জুলাই না, ইয়েস এক্স্যাক্টলি ফার্স্ট জুলাই আই থিঙ্ক ওয়াজ দি ক্লাস, ইফ আই এম নট রং। এন্ড আমি আসলে চ্যাট দেখতে পাচ্ছি না, কেউ যদি লাইভ সেশনে কমেন্ট করে থাকে, ইফ দের ইজ এনি ওয়ান ফ্রম মাই ব্যাচ, প্লিজ ডু কারেক্ট মি যদি আমার মেমোরি ঠিক মতো না সার্ভ করে থাকে। সো ইয়েস। আচ্ছা, আমি এখানে শো করব। আমি হ্যাঁ শো হ্যাঁ হ্যাঁ, করব যদি কেউ আসলে কমেন্ট করে আমাদের থাকে। সাথে। হ্যাঁ, হ্যাঁ। শিওর। আচ্ছা, তো তারপর তোমাদের তো নবীন বরণ হয়েছে, প্রথম নবীন বরণ হ্যাঁ হ্যাঁ, হয়ে নবীন বরণ। তারপর হচ্ছে। দ্যাট ওয়াজ, হ্যাঁ নবীন তো বরণ, ইয়েস রাইট তো ওয়ার্ড। নবীন বরণ কি লেট হয়েছিল নাকি সময় মতন? নবীন বরণে আমার সময় মতো, হ্যাঁ হ্যাঁ সময় মতো, কারণ হচ্ছে কলেজে যাচ্ছি হোলি ক্রস, একটা ভালো ইমপ্রেশন ক্রিয়েট করতে হবে। সো ওই পয়েন্ট অফ ভিউ থেকে, আর আমি আমার ওই যে বললাম আমার ফ্রেন্ড হচ্ছে আমাকে পিক আপ করে। বাট আমি অ্যাকচুয়ালি ইন জেনারেল কলেজে সবসময় লেট পার্সন ছিলাম। আই ওয়াজ দি লেট অ্যারাইভাল সোর্ট অফ পার্সন। ক্লাসের মধ্যে সবচেয়ে লেট থাকতাম। আমি শুধুমাত্র পাংচুয়াল হতাম যখন মোহনা আমাকে গাড়ি করে পিক করতো, কারণ ওর কারণে ভয়ে আমি পাংচুয়াল থাকতাম। আরেকটা হচ্ছে যে আমি ট্রান্সপোর্ট ইউজ করতাম, আনন্দদা ছিল,
আমাদের ট্রান্সপোর্টেশনের জন্য উনি হচ্ছে আমাদের সবাইকে কল করতো অথবা হচ্ছে গাড়ি নিয়ে ওয়েট করতো। সো আমার জন্য যাতে অন্য মেয়েদের ওয়েট করতে না হয়, এই কারণে হচ্ছে আমি সবসময় পাংচুয়াল থাকার চেষ্টা করতাম। বাট নিজে নিজে যখন যাব, ধরো ট্রান্সপোর্টেশন নাই বা মোহনা নাই, তখন আমি অলওয়েজ লেট, মানে ইট ওয়াজ এ ডিফল্ট মোড, দৌড়ায় দৌড়ায় ঢুকতাম। লেট হওয়ার পরে ওই যে কার্ড নিয়ে সিস্টার পলিনের কাছে যাওয়া, সাইন করা, প্রতিবারই আমার এরকম। মনে হয় মিস্টার পলিন আমার চেহারা মুখস্থ করে ফেলছিল, বিকজ আমি সবচেয়ে হাইস্ট মনে হয় অ্যাটেন্ডেন্স মানে অ্যাবসেন্ট থাকতো। মানে আমার এখনো মনে আছে যে দাঁত ব্যথা, মাথা ব্যথা, হাত ব্যথা, পা ব্যথা, লিখতে লিখতে মানে আমি আর বুঝতে পারতেছিলাম না যে আমি কি এক্সকিউজ দিব। হ্যাঁ, এন্ড মানে আই ওয়াজ লাইক, আচ্ছা নতুন একটা কিছু তো বের করতে হবে, আর তো কিছু খুঁজে পাচ্ছি না, আর কি দিব আমি। হ্যাঁ, তো এইটারই খুব ফানি, আমাকে একটা সিস্টার পলি বলতেছে যে তোমার আর কি বাকি আছে। তো আমার বাবাকে নিয়ে যেতাম তখন, তারপরে বলতো যে তোমার বাবাকেই তো আনছো, রাইট, আর অন্য কাউকে কিন্তু আনবা না, কোনো বন্ধুকে আনবা না, কিন্তু ছেলে বন্ধুকে কিন্তু বাবা সাজায় আনবা না। সো দোজ ওয়ে দ্য থিংস উইচ ওয়ার রিয়েলি ফানি। বাট উনি আমাকে আদরও করতো, কারণ আমি যেহেতু স্টুডেন্ট কাউন্সিলের রিপ্রেজেন্টেটিভ ছিলাম, সো আই ইউজ টু ওয়ার্ক আ লট। ওটা কারণ আদরও করতো, কিন্তু আমি অ্যাবসেন্টের টাইমে শি ওয়াজ লাইক, অ্যাবসেন্ট কেন হও এত। বাট ডেফিনেটলি লেট অ্যাটেন্ডেন্স, absence, these were my thing. I'm so sorry, this is not inspiring, but that was true college case. বাট তুমি যে তোমার সামনে তো আসবে, সেগুলো শুনে সবাই বলবে যে হুম। আচ্ছা, তো বলবো যে তুমি ক্রসিয়ান হিসেবে তো একদম ক্রসিয়ানদের, আমাদের হলিক্রসের পরিবার একদম নতুন নতুন বলতে তোমার কিন্তু হলিক্রস স্কুল থেকে কিন্তু আসনি, একদম না, অন্য বাহির একটা স্কুল থেকে পড়ে তারপর এসেছো। তো জি। সেভাবে একদম ফ্রেশার হয়ে কলেজের যে বিভিন্ন কার্যক্রমের সাথে যে একদম পুরো যুক্ত হয়ে যাওয়া, এই হুম। জিনিসটা আসলে মানে কি ওরকম করে হলো, এবং সেটার যে অভিজ্ঞতা এবং কাজ তুমি অনেক করেছো, একদম অ্যাক্টিভলি অনেক করেছো সবকিছুতেই আর কি, সেগুলো নিয়ে আর কি তোমার অভিজ্ঞতা, গল্প সবকিছু একটু মনে বলতে। আচ্ছা, সো ডু ইউ ওয়ান্ট মি টু শেয়ার রাইট নাও যে Yes, কেমনে আমি অ্যাডজাস্ট করলাম? সো হ্যাঁ। আই থিঙ্ক আমি আমি এটা একটু আইডিয়া দিয়ে রাখি, সেটা হচ্ছে যে আম, আমার আম্মুর খুব শখ ছিল, মানে আমার আম্মুর সব সময় ইচ্ছা ছিল যে আমি যেন হোলি ক্রসে পড়ি। এর রিজনটা বলি, এর পার্টিকুলার রিজন হচ্ছে হোলি ক্রস ইসি এর উপর অনেক ফোকাস দিয়ে থাকে। সো আমি যখন স্কুলে ছিলাম, সো আমি পড়াশোনার পাশাপাশি আমি ডিফারেন্ট কাইন্ড ইসিএস নিয়ে ফোকাস ছিলাম, লাইক স্পোর্টস, রিসাইটেশন, তারপরে হচ্ছে বলবো বিভিন্ন ধরনের ক্লাব যখন থাকতো, ওয়াল ম্যাগাজিন এন্ড অল দিস কাইন্ড অফ থিংস, কালচারাল প্রোগ্রামস থাকতো, তারপরে অ্যাঙ্কর হিসেবে কাজ করা। সো দেয়ার ওয়ার মাল্টি-ফেসেটেড ওয়ার্ক, যেটা আমি অলওয়েজ পার্টিসিপেট করতাম। সো হার পয়েন্ট ওয়াজ, আমি যদি কোনো কলেজে যাই, দেন ইট হ্যাজ টু বি হোলি ক্রস, বিকজ দিস ইজ ওয়ের আমি আই ক্যান অ্যাকচুয়ালি গেট আ লট অফ ফোকাস অন ইসিএস। সো ওই পয়েন্ট অফ ভিউ থেকে আমি খুব আনফর্চুনেট যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে এসএসসি এক্সামের 1 মান্থ আগে আমি আই লস্ট মাই মাদার। সো এরপর আমি আল্লাহ রহমতে গোল্ডেন প্লাসটা পাই, মানে এটা খুবই ক্রিটিক্যাল একটা সময় ছিল আমার জন্য। এবং আম্মুকে ছাড়াই আমি কলেজে ঢুকতে হয়, এন্ড আমার বাবা এত কনফিডেন্ট ছিল, হি ওয়াজ লাইক আমি আর অন্য কোনো কলেজে ফর্মও আমি তুলবো না, ইট হ্যাজ টু বি জাস্ট হোলি ক্রস এন্ড ইউ হ্যাভ টু গেট ইন মানে হোলি ক্রস। এন্ড হোলি ক্রস একমাত্র কলেজ ছিল ওই টাইমে যারা ভাইভা নিত, মানে লেজিট একটা টেস্ট নিয়ে, মানে হ্যাভিং গোল্ডেন প্লাস ওয়াজন্ট সাফিসিয়েন্ট, so you had to go through viva as well. So that was definitely something different and competitive. তো খুবই রিস্কি একটা বিষয়, কোনো ফর্ম টর্ম পিক করে নাই, তারপর আমি হোলি ক্রসে ঢুকলাম। ঢুকার পরে আমার মাথায় একটাই প্রিন্সিপাল ছিল, সেটা হচ্ছে নাম্বার ওয়ান, আমার আম্মুর যে ইচ্ছা যে আমি যেন ডিফারেন্ট ডিফারেন্ট ইসিএস এ পার্টিসিপেট করি, আমি যেন নিজের যতটুকু পোটেনশিয়াল আছে ওটাকে যেন ইউটিলাইজ করতে পারি। আর সেকেন্ড, আম্মুর যে জিনিসটা ভালো লাগতো সেটা হচ্ছে ডিসিপ্লিন। সো আই থিঙ্ক আই এম রিয়েলি গ্রেটফুল দ্যাট আম্মু পিকড দিস কলেজ ফর মি, বিকজ আম্মুর ডেথ আর হোলি ক্রসের মধ্যে ডিফারেন্স ছিল 6 মাস, এক্স্যাক্টলি 6 মাস। এন্ড পেইনটা কিন্তু তখনও র, হ্যাঁ, তখনও এটা কিন্তু হিল হয়নি। সো আমি যখন কলেজে যাই, আমি খুবই ভালনারেবল একটা সিচুয়েশন দিয়ে কিন্তু আমি তখন যাচ্ছিলাম। বাট এই যে সিস্টারদের আদর, স্ট্রিক্ট যে ভাইবটা, যে রুলস, যে রেগুলেশনস, এন্ড প্লাস মেয়েদের যে সাপোর্ট, এই জিনিসটা আমাকে অনেক মেন্টালি স্ট্রং বানায় ফেলে, যে আমি তেজগার মতো একটা জায়গায় একা একা স্কুল ব্যাগ নিয়ে আমি যাচ্ছি, একা হাঁটছি এরকম একটা ক্রাউডেড একটা এরিয়ার মধ্যে, যেখানে আই ওয়াজন্ট ইভেন ট্রাভেলিং অলোন অন মাই ওন। আমি স্কুলে থাকতে আমি রিক্সা একা মানে কোচিং সেন্টারে যেত আমি ভয় পেতাম, হ্যাঁ, কারণ কেউ যদি ক্যাট কল করে, কেউ যদি কোনো কমেন্ট করে বসে। বাট সেই মেয়ে যখন ফার্ম গেটের রাস্তা দিয়ে একা একা হেঁটে হেঁটে যায়,
যায়, এটা কিন্তু একটা বিশাল অ্যাডজাস্টমেন্ট তার জন্য। হ্যাঁ, সো প্লাস হচ্ছে আমি দেখতাম আম, আমার ক্লাসমেটরা হচ্ছে মানে তারা টিফিন আনছে বাসা থেকে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের, বাট আমার মা তো নাই, সো এই কারণে আমার মানে টিফিনটা হয়তো সবসময় বোরিং এক ধরনেরই হচ্ছে থাকতো। সো আমার তখন ফ্রেন্ডরা বলতো যে কি ব্যাপার, মানে ওয়াই দিস ইজ দ্য কেস এন্ড ওয়াই ডু অলওয়েজ টক অ্যাবাউট ইউর ফাদার। সো তখন আমি ওপেন আপ করি যে মানে বিকজ আই ডোন্ট হ্যাভ ওয়ান, মানে এই জন্য আম্মুকে নিয়ে কথা বলি না। সো এরপর আমি যেটা দেখছি যে and আমি কখনো এটা নিয়ে ওপেনলি বলতাম না তখন, এখন তো আমি বলতে পারছি বিকজ আই হ্যাভ রিচড দ্যাট জোন যে আমি এটাকে খুব কনফিডেন্টলি বলতে পারি যে দিস ইজ হোয়াট হ্যাপেন্ড উইথ মি এন্ড নাও আই এম হিয়ার। বাট ওই মোমেন্টে আমি সবসময় হাইড করার চেষ্টা করতাম, মানে আমি চেষ্টা করতাম যে আমি স্ট্রংলি যেন অ্যাডজাস্ট করতে পারি, কেউ যেন আমাকে উইক না মনে করে, এই রুলস গুলাকে যাতে আমি অ্যাডজাস্ট করতে পারি। তো যখন মানুষজন জানতে পারলো যে আমার স্ট্রাগলটা কোথায়, দ্য গার্লস অ্যাকচুয়ালি হেল্প, পার্টিকুলারলি দ্য গার্লস হু ওয়ার ফ্রম স্কুল। ওরা আমাকে একটু ইউজ টু করানো শুরু করে যে আচ্ছা দিস ইজ হাউ দ্য মানে রুলস ওয়ার্ক, টিচাররা এরকম, এটা এক্সপেক্ট করা হয়ে থাকে, এরকম ভাবে স্কোর আসে, এরকম প্রিন্সিপাল থাকে। সো মেয়েরাই আমাকে অনেকখানি সাপোর্ট দিয়ে থাকে যে এইভাবে এইভাবে কাজ করলে বেটার। সো আসলে মেয়েদের সাপোর্ট ছাড়া, সিস্টারদের স্ট্রিক্ট গাইডেন্স ছাড়া আমার মনে হয় না যে ওই টাইমে আমি যদি অন্য কোথাও থাকতাম, আমি অ্যাডজাস্টমেন্ট আমি সবসময় করতে পারি যে কোনো জায়গায়, বাট এত স্ট্রং হতাম না। সো থ্যাঙ্কস টু হোলি, বিকজ ওই টাইমটা, ওই ভালনারেবল টাইমটা আই নিডেড সামথিং দ্যাট স্ট্রং, যেটা আমাকে মেন্টালি বা ফিজিক্যালিও আমাকে অনেক বেশি স্ট্রং করে ফেলে আর কি। মাস ড্রিল করে টোরে মানে কি এক অবস্থা। সো অনেক ফিজিক্যালি স্ট্রেংথটাও ডিমান্ডিং ছিল সেখানে। সো I think that's how I adjusted, thanks to the friends and definitely the teachers. এখানে এখানে সিস্টার শিখা তোমাকে মনে হয় কিছু বলেছিলেন, যে হ্যাঁ কথাগুলো হ্যাঁ তোমার একদম লেগেছিল, তখন মনে ধরেছিল, এটা হ্যাঁ কি একটু বলবে? হ্যাঁ হ্যাঁ শিওর। সো বেসিক্যালি আমি ওই টাইমটা যেহেতু এরকম একটা ভালনারেবল টাইমে থাকতাম, আর অনেক সময় আমার কাছে খুব কষ্ট হতো, কারণ আমার লাইফের যে জিনিসটা সেটা হচ্ছে যে আমার আম্মু যেভাবে আমাকে গাইডেন্স দিত, আমি যখন পড়তে বসতাম আম্মু আমার সাথে থাকতো, আমার রেজাল্টের পর আম্মু সবচেয়ে বেশি খুশি হতো যে আমি ফার্স্ট গার্ল, অথবা আমি কোনো একটা স্পোর্টস ইভেন্টে আমি যখন পার্টিসিপেট করতাম, শি ইউজ টু পুশ মি যে তুমি পার্টিসিপেট করো পার্টিসিপেট করো। বাট যখন আমি হোলি ক্রসে আমি পার্টিসিপেট করতাম, শি ওয়াজন্ট দেয়ার, রাইট? সো আমি জাস্ট তার সে খুশি হতে পারতো এই চিন্তা করে আমি সবসময় পার্টিসিপেট করতাম। বাট আমার জন্য না এটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল, কারণ এটা তো রিয়ালিটি না, না? কারণ আমি যখন বাসায় যাচ্ছি আই ডোন্ট সি হার, আই এম ডুইং সামথিং বাট শি স্টিল নট দেয়ার। সো এই এই ডিলেমাটা বা এই কনফ্লিক্টটা আমার মধ্যে যখন কন্টিনিউয়াসলি থাকছিল, তখন আমি না আর কাউকে খুঁজে পাচ্ছিলাম না যে আমি এটা কার সাথে শেয়ার করবো। আমার ফ্রেন্ডরাও ইয়াং, আমি ইয়াং, তারা আসলে আমার সিচুয়েশনটা বুঝবে না, বিকজ তারা ওই সেম সিচুয়েশন আল্লাহ রহমতে নাই। তখন আমি সিস্টার শিখার কাছে একদিন, আমি যখন সায়েন্স ফেস্ট হচ্ছিল, আই ওয়াজ দি অর্গানাইজার, ওয়ান অফ দি অর্গানাইজার্স। সো ওই টিমে থাকার পর অনেক এক্সস্টেড ছিলাম, অনেক কাজ টাজ করার পর যখন মোটামুটি র্যাপ আপ হয়ে যাবে, তখন আমি উনাকে অডিটোরিয়ামের সামনে, she was just walking away and she said, মানে মানে একটা স্মাইল ছিল যে আচ্ছা তুমি ভালো কাজ করছো, এরকম টাইপের একটা, সে তো বেশি কথা বলে না, রাইট? তো তার মধ্যে একটা অ্যাপ্রিসিয়েটিভ একটা স্মাইল ছিল। তো উনি যখন স্মাইলটা দেয় তখন আমার কাছে মনে হলো যে আই থিঙ্ক আই হ্যাভ টু ওপেন আপ, মানে আমি আর নিজেকে আর পারছিলাম না ফাইট করতে, বিকজ আই ওয়াজ জাস্ট ট্রাইং টু বি মাই বেস্ট ভার্সন উইথাউট ইভেন হ্যাভিং দ্য বেস্ট পার্সন ইন মাই লাইফ। সো ওই পয়েন্ট অফ ভিউ থেকে আমি তখন ওনাকে বলি যে সিস্টার আই হ্যাভ টু শেয়ার সামথিং, মানে আমি অনেকদিন ধরে ভাবছি বাট আমি এটা বলতে পারছিলাম না। তো ইটস ভেরি নাইস অফ হার দ্যাট শি স্টুড আপ। মানে উনি হাঁটছিল কিন্তু, বাট উনি থামলো, থেমে আমাকে বলো বলো। তাই বললাম যে আম, আমার আমার জন্য আসলে খুবই এটা কষ্টকর যে আমি আমি যতটুকুই কাজ করছি না কেন, যতই ভালো কিছু করি না কেন, আমি দিন শেষে আমি আমার মাকে দেখি না। তো আমার জন্য এটা খুব কষ্ট হয়ে যাচ্ছে, এন্ড আমি আমার কিছু কিছু কেসে আমি ভালো করতে পারছি না, বিকজ আমি আসলে আমার আসল মোটিভেশনটাই নাই। তো আমি এই জায়গাটা আমি কি করব? তো তখন আমাকে সিস্টার শিখা কিছু কথা বলেন, তার মধ্যে একটা এরকম ছিল যে ট্রাই টু থিঙ্ক দ্যাট শি ইজ উইথ ইউ, মানে ইমাজিন। কারণ উনি সবসময় সেলফ মাস্টারির কথা বলতো আমাদেরকে, হ্যাঁ, যে সেলফ মাস্টারি, তুমি নিজেকে, তোমার মাইন্ডসেটটাকে কিভাবে ট্রেন করবা। সো শি আস্কড মি টু ট্রেন মাই মাইন্ডসেট দ্যাট শি ইজ দেয়ার, শি ইজ সিটিং। বলতো যে তুমি কল্পনা করো তোমার চেয়ার, তোমার পাশে একটা চেয়ার আছে, চেয়ারে উনি আছেন, উনি দেখছেন, এইভাবে কল্পনা করে ইউ স্টার্ট স্টাডিং। তারপরে উনি আমাকে একটা প্রশংসা করেন যে the fact that you're understanding that this is your problem, this is one of the first step of enlightenment. So the fact that you know your problem,
ইটস ইম্পর্টেন্ট। কারণ আমরা অনেক সময় বুঝতেই পারি না যে আমাদের সমস্যাটা কোথায়, রাইট? তো উনি বলছে যে তুমি যে একদম। অ্যানালিসিস করতে পারলা, এটা খুব ইম্পর্টেন্ট, যে তুমি জানো যে তোমার কোথায় প্রবলেম হচ্ছে এবং তুমি একটা সলিউশন চাচ্ছ। তো এটাও একটা ইম্পর্টেন্ট স্টেপ। এন্ড থার্ড যেটা ইম্পর্টেন্ট, যে তুমি হেল্প চাচ্ছ কারো কাছে। কারণ মানুষ অনেক সময় সলিউশন বুঝেও কারো কাছে হেল্প চাইতে চায় না, কারণ ইগোর জন্য হতে পারে, হেজিটেশন থাকতে পারে, শাই হতে পারে। বাট the fact that I got the courage to ask for help, she appreciated that. সো তখন থেকে আমার কাছে মনে হয় যে ওকে, হেল্প চাওয়াটা আসলে মানে ইগো রাখা উচিত না, উই শুড সিক হেল্প whenever we are in trouble. এন্ড ওনার কথাগুলা মানে খুব সিম্পল কথা, কিন্তু বাট ওই মোমেন্টে আই নিডেড টু হিয়ার দিস, যে তুমি যে কাজটা করছো এটা ভালো, এবং উনি থাকলে খুশি হতেন। তুমি তোমার ব্রেইনটাকে এইভাবেই ট্রেন আপ করে ফেলো, তুমি যে অ্যানালিসিস করতে পারছো, দ্যাটস আ গুড থিং। সো সিস্টার শিখা যখন অ্যাপ্রিসিয়েট করছে যে ইউ আর ডুইং সামথিং রাইট, ইউর ট্র্যাক ইজ রাইট, ওই ওই ভ্যালিডেশনটাই হলো হচ্ছে হেল্পড মি আ লট, দ্যাট ওকে, আই এম অন রাইট ট্র্যাক, তাহলে লেট মি ওয়ার্ক অন দিস। এন্ড শি লিসেন্ড টু মি, সামওয়ান লিসেন্ড টু মি। সো ওই এই জায়গাটাই আসলে অনেকে পায় না। উই ডোন্ট হ্যাভ আ পার্সন হু ক্যান লিসেন, অ্যান্ড সামওয়ান উইথ সাচ স্ট্যাচার স্টুড আপ অ্যান্ড ওয়েটেড অ্যান্ড হার্ড মি। ওই মোমেন্টের জন্য আমি বলবো যে দ্যাট অ্যাকচুয়ালি পুশড মি মাইলস আহেড ওই রাতে। সো আমি এই জন্য বলবো যে কিছু মোমেন্ট থাকে, কিছু কথা থাকে, খুবই সিম্পল, খুবই ক্লিশে থাকে, বাট এই কথাটা আমরা আরেকজনের কাছ থেকে শুনতে চাই, আমরা নিজেরাও জানি হ্যাঁ, অ্যান্সারটা, হ্যাঁ, বাট যখন আমরা শুনতে পারি তখন হচ্ছে ভালো লাগে, এবং আমাদের একটা স্পৃহা জেগে ওঠে, একটা মোটিভেশন জেগে ওঠে। আমার কাছে একদম। তখন মনে হচ্ছিল যে সিস্টার শিখা মনে হয় আমাকে দেখছে, মানে শি উড অবজার্ভ যে হ্যাঁ, ওয়েদার হ্যাঁ, আই এম পারফর্মিং অর নট। সো ওই পয়েন্ট অফ ভিউ হ্যাঁ। থেকেও আমার মোটিভেশনটা দ্বিগুণ বেড়ে যায়, এন্ড আই স্টার্টেড ওয়ার্কিং রিয়েলি হার্ড আফটার দ্যাট নাইট। মানে আই ওয়াজ লুজিং মাই মোটিভেশন, যে আমি কার জন্য করছি। বাট তখন সিস্টার শিখা বোঝে যে নিজের জন্য, মানে সেলফ লাভ, সেলফ মাস্টারি, এন্ড কোনো এক্সপেকটেশনস ছাড়া কোনো কিছু করা। এই এই ছোট ছোট শিক্ষাগুলোই হচ্ছে অনেকখানি হেল্প করে। সো আই এম এভার গ্রেটফুল টু হার বিকজ ইটস সো সিম্পল, বাট দ্যাট নাইট আই নিডেড টু হিয়ার ফ্রম হার এন্ড শি গেভ মি দ্যাট টাইম। সো ইয়েস। সিস্টার সিস্টার শিখার মানে উনি এত চুপচাপ থাকে, উনি সবকিছু অবজার্ভ করে। আমি ওনার সাথে কাজ, একদম ওনার সাথে থেকে কাজ করেছি, আমার এটা সৌভাগ্য হয়েছে আর কি। ফেস্টে বলা হয় টিচার, সিস্টার শিখার একজন পার্সোনাল কেউ থাকবে, ভলেন্টিয়ার। তো সেখানে দেখা গেছে সবাই ভয় পাচ্ছে সিস্টার শিখাকে। তো সেখানে আমি ছিলাম ওনার কাছে, এবং উনি এতটা কর্ডিয়াল ছিল। এবং হচ্ছে হয় না যে ক্লান্ত হয়ে গেছি, একটু বেঁকে গিয়েছি, বেঁকে বেঁকে দাঁড়িয়ে গেছে, তখন বলছে যে তুমি মানে একজন ভলেন্টিয়ার, মানে ভলেন্টিয়ার যে খুব ছোট কিছু না, খুবই বড় কিছু। এবং তুমি একজন মানে কলেজকে রিপ্রেজেন্ট করছো অন্য সবার কাছে। তো ইউ হ্যাভ টু, তোমাকে একদম মেরুদণ্ড সোজা থাকতে হবে, কলেজের মেয়েদের মেরুদণ্ড সোজা থাকতে হবে। এবং উনি, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। ওনাকে এটাও বসতে দেখছি হবে, যে উনি, পড়তে হবে কিভাবে। হ্যাঁ বসতে হবে একদম শক্ত হয়ে। আর আরেকটা সব থেকে মজার হচ্ছে যে সিস্টার সবই দেখেন, কিন্তু মাঝখান দিয়ে উনি মানে ওই জিনিসটা খুঁজে বের করবে, যে জিনিসটা আসলে আমরা অনেকে দেখতে পাই না, এবং ওইটা এক্স্যাক্টলি। পিক করবে, এবং উনি হচ্ছে ওটাকে এত সুন্দর করে ব্রিফ করবে। আমার গায়ে কিন্তু কাটা দিচ্ছে, কারণ ওনার কথাগুলো এত পিচ করে, আমি মনোমুগ্ধের মতো ক্লাসে তাকায় থাকি ওনার কথাগুলো শুনলে। সেটাই, সেটাই, আমি ওইটাই বলতে চাচ্ছি যে কথাগুলা আসলে যে শুনে, যে মোমেন্টটাতে শুনে, হ্যাঁ। ইটস অল অ্যাবাউট মোমেন্ট। ইটস অল অ্যাবাউট, কারণ হুম। ওই যে ফর এক্সাম্পল মানে ইউ আর টায়ার্ড রাইট, এন্ড মানে একদম ক্লামজি হয়ে গিয়েছিল, সো ওই রাইট টাইমে কিন্তু মানে শি অ্যাকচুয়ালি ফিক্সড ইউর পোস্টার যে এইভাবে ফার্ম থাকতে হবে। সো এটাকেই খেয়াল করে এতখানি, তাই না? সো আমি তখন আই ওয়াজ ব্রোকেন এন্ড আই ওয়াজ অ্যাবাউট টু ব্রেক ডাউন, বাট ওই মোমেন্টে শি সেড সামথিং, শি গেভ মি দি অ্যাসুরেন্স যে তুমি ঠিক ট্র্যাকে আছো, এন্ড ইউ ডু দিস এন্ড দ্যাট। জাস্ট সিম্পল একটা মাইন্ডসেট ট্রেনিংটা তুমি করো এন্ড ইট উইল বি গুড ফর ইউ। সো ওই ফ্যাক্টরটাই হচ্ছে আমার কাছে মানে অনেক বেশি। সো ডেফিনেটলি, এন্ড উনার হচ্ছে উনি কথা খুব কম বলেন, বাট উনার চোখ এনাফ কথা বলে ফেলে। মানে উনি কি রাগ হ্যাঁ, হচ্ছেন, উনার ঠান্ডা একটা, ইটস লাইক আ কোল্ড ফায়ার আই উড সে। যে আমরা যখন চুরি করে, আমি ওইটাই ভয়ঙ্কর। ভয়ঙ্কর প্র্যাকটিক্যাল করছি, উনি কখন জানালা পাশ দিয়ে হাঁটছে এটাকে নোটিসও করে না, কোনো সাউন্ড নেই, কিছু নেই, হঠাৎ করে তাকায় দেখবো উনি দাঁড়ানো, মানে মূলত ভূত নাকি ভয়ঙ্কর ভিলেন না কি আমি জানি না, বাট ভয়ে মানে আত্মা পুরা জাস্ট মানে আত্মারাম বের হয়ে যেত খাঁচা থেকে, হ্যাঁ, ওই মোমেন্টে। So, মানে that's just crazy. She didn't say anything. She just stood there, and her appearance was scary enough. But মানে এটা আমার কাছে মনে হচ্ছে কত পাওয়ারফুল একটা মানুষের পার্সোনালিটি হলে এরকম একটা মেসেজ, সাইলেন্ট মেসেজ দেওয়া পসিবল।
তো এই যে সিস্টারের এর একদম ইন্সপিরেশন এবং তারপর সেলফ মাস্টার যে জিনিসটা করতে শেখালো তোমাকে, এরপর তো তুমি একদম একদম স্পিড নিয়ে তুমি হচ্ছে যে কলেজে অনেক কিছু তুমি কিন্তু করেছো। তো সেগুলো শুনবো যে ক্লাব রিপ্রেজেন্টেটিভ হয়ে কাজ করা, অন্যান্য কিছু ছিল সেগুলি শুনতে চাচ্ছি, এবং তার সাথে অভিজ্ঞতা, কাজগুলো করার অভিজ্ঞতা, এবং কিরকম তোমাকে ফিল, মানে কলেজ লাইফটা ওইটা তোমাকে কিরকম একটা ফিল দিয়েছে আসলে, যে কলেজে কিছু করেছি, আছে না যে শুধু শুধু হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ। মানে এই পুরো লম্বাটা শুধু শুধুই কাটিয়ে দেইনি, আসলে একটা কাজ করে করে ব্যস্ত হয়ে কাটিয়ে দিয়েছি। তো ওই সময়টা কথা আমি শুনতে যাচ্ছি। আই থিঙ্ক মানে হোলি ক্রসে আমার যে কিছু প্রাউড মোমেন্ট বা মাইলস্টোন আমি যদি মেনশন করে থাকি, সেই কেসে আমি ডেফিনেটলি মেনশন করবো, যেহেতু যে আমার ফোকাস ইসিএ তে ছিল, ডেফিনেটলি আই ওয়াজ মোর ফোকাস টুয়ার্ডস দ্যাট। সো আমার আমার ফার্স্ট ইন্টারেস্ট ছিল হচ্ছে স্পোর্টসে, অ্যাজ ইউজুয়াল। সো আমি হচ্ছে ফার্স্টে হ্যান্ডবলে সাইন আপ করি, তারপরে ভলিবলে সাইন আপ করি, তারপরে হচ্ছে বাস্কেটবলে সাইন আপ করি। সো আমি এরপর বুঝতে পারলাম যে আমার আসলে ভালো পারফরমেন্স বা আমার ভালো স্ট্রেংথ হলো হচ্ছে বাস্কেটবল আর ভলিবলে। সো আলহামদুলিল্লাহ আমি স্পার্টান, আমি স্পার্টান হিসেবেই ছিলাম। তো স্পার্টান হিসেবে পরে হচ্ছে আমরা চ্যাম্পিয়ন হই, আমরা আমিও বাস্কেটবল চ্যাম্পিয়ন হই। ও অসম, হাই ফাইভ। তো আমিও আমি আমিও স্পার্টান হাউসের স্পোর্টস লিডার ছিলাম, স্পার্টানদের। আচ্ছা 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 আচ্ছা, গ্রেট গ্রেট। সো বাস্কেটবলে আমরা চ্যাম্পিয়ন হলাম, দ্যাট ওয়াজ অ্যামেজিং। তারপর হচ্ছে ভলিবলেও আমরা চ্যাম্পিয়ন হলাম। তারপরে আমাদের ডিসপ্লে ছিল, সো ডিসপ্লে টাইমেও হচ্ছে আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম ওই ইয়ারে। সো আমাদের টিমটা ইট ওয়াজ জাস্ট রিয়েলি গুড, মানে পার্টিকুলারলি আমাদের সেকশনের যে ডিসপ্লেটা ছিল, আমরা যারা কয়েকজন মিলে হচ্ছে ভালো করে পারফর্ম করেছিলাম, সো দ্যাট ওয়াজ গ্রেট। তারপরে আমার মনে আছে যে 60th আমাদের অ্যানিভার্সারি ছিল, তখন আমরা যেহেতু 60th ব্যাচ, তো সিলভার জুবিলিটা আমরা পাই। সিলভার না, সরি, ইটস বেসিক্যালি ডায়মন্ড জুবিলি, আমি ভুল বলছি, ডায়মন্ড জুবিলি। সো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 60th অ্যানিভার্সারি টাইমে তখন হচ্ছে আই ওয়ার্কড ইন দি অর্গানাইজিং টিম, পুরো ইভেন্টের অর্গানাইজার হিসেবে। সো আই ওয়াজ ওয়ান অফ দেম। সো দ্যাটস অলসো অ্যান অ্যাচিভমেন্ট আই উড সে, মানে ওয়ার্কিং উইথ ডিফারেন্ট ডিফারেন্ট ইউনো সেকশন সেগমেন্টস, মানে হিউম্যানিটিস দের সাথে কাজ করা, কমার্স মেয়েদের সাথে কাজ করা। আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড, আই থিঙ্ক আই হ্যাভেন্ট মেনশন দ্যাট, সায়েন্স ব্যাকগ্রাউন্ডে ছিলাম, সেকশন সি তে ছিলাম। সো আর আমাকে কলেজে সবাই সাবা নামে ছিল, সাবিরা মেহরিন। মানে আমি আইবি তে ঢোকার পর আই স্টার্টেড ইউজিং মাই নেম সাবিরা, বিকজ আইবি তে অলরেডি সাবা ছিল, এন্ড এত ছোট একটা ক্লোজ কমিউনিটি, সো আমি তখন আর সাবা নামটা ইউজ করিনি। বাট কলেজে আমাকে সবাই সাবা নামে ছিল। So anyone from section C, they would know, because আমি হচ্ছে স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ ছিলাম ফর ফার্স্ট ইয়ার। পরের ইয়ারে হতে পারিনি, বিকজ হচ্ছে একটা রুল ছিল যে যদি সায়েন্স ক্লাবের যদি কেউ হচ্ছে লিডার হয়ে থাকে, তাহলে সে হচ্ছে স্টুডেন্ট কাউন্সিলে রিপ্রেজেন্টেটিভ হতে পারবে না। সো আই হ্যাড টু চুজ বিটুইন ওয়ান, যে আমি কি রিপ্রেজেন্টেটিভ হব নাকি আমি সায়েন্স ক্লাবের হচ্ছে লিডার হব। সো আই ওয়াজ লাইক, আমি যেহেতু 1 ইয়ার ছিলাম, সো আমি সেকেন্ড ইয়ারে যে তাহলে আমি সায়েন্স ক্লাবের লিডার হয়ে যাই। সো আই ড্রপড মাই অপরচুনিটি ফ্রম দেয়ার। সো দ্যাট ওয়াজ দি না, কেস। এই নিয়মটা কিন্তু আমাদের এখন নাই, এরকম এই নিয়মটা এখন নাই। আমাদের স্টুডেন্ট কাউন্সিল রিপ্রেজেন্টেটিভ সে সবকিছুই দেখে, কোনো ক্লাবের সাথে থাকে না, এটা হচ্ছে এরকম। আর বাদ বাকি সবাই হচ্ছে ক্লাস রিপ্রেজেন্টেটিভও থাকে, সাথে ক্লাব অফিসারও থাকে। এটা হচ্ছে আচ্ছা, এখনের রুলস আর কি। বাট মানে ক্লাবের মধ্যে সে থাকবে না, মানে ক্লাব অফিসার, মানে 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 সে কোনো ক্লাব, সে সবকিছু দেখবে, মানে সিস্টার তাকে বলবে যে এখানে এখানে কি হচ্ছে সবকিছু দেখো, অ্যাজ আ তুমি তো কাউন্সিলের রিপ্রেজেন্টেটিভ, তো তোমাকে তো পুরা অনুষ্ঠানে কে কি করছে কি দেখতে হবে। করছে না ওই সবকিছু এ করবে। তো কি করছে না করছে ওগুলো ইয়ে করতে হবে। সো সেই জন্য হচ্ছে ও কোনো ক্লাবে থাকে না, কিন্তু বাদ বাকি যারা হচ্ছে শুধুমাত্র ক্লাস রিপ্রেজেন্টেটিভ, তারা একই সাথে পাশাপাশি ক্লাব অফিসারও থাকতে পারে, স্পোর্টস লিডারও থাকতে পারে, মানে একই সাথে অনেক কিছু দায়িত্ব, শুধুমাত্র কাউন্সিলররা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ হিসেবে থাকবে। আমাদের এটা চাইলে হচ্ছে এখন করে ফেলছে। স্টুডেন্ট কাউন্সিল
হ্যাঁ, স্টুডেন্ট কাউন্সিল মেম্বার হিসেবে হ্যাঁ ওইটাই ওইটাই মানে দেয়ার ওয়াজ দিস, এই যে এটাই যে কাউন্সিল রিপ্রেজেন্টেটিভ হলে সে কিন্তু ক্লাবের লিডার হতে পারবে না। সো এইরকমই একটা রুল ছিল, যেটা কারণে আমি যেহেতু স্টুডেন্ট কাউন্সিলের পার্ট হিসেবে ছিলাম, সো এই কারণে আমি হচ্ছে সায়েন্সের লিডার হতে পারতাম না। সো এরকম সোর্ট অফ একটা আমাকে অপশন দেয়া ছিল। তো তখন আই গেভ আপ, আই ওয়াজ লাইক ওকে ফাইন, আমি যেহেতু হচ্ছে স্টুডেন্ট কাউন্সিলের মেম্বার হয়ে আসছি, কাজ করে আসছি, আই নো দিস এক্সপিরিয়েন্স, বাট সায়েন্স ক্লাব উড বি সামথিং নিউ, প্লাস সায়েন্স ফেস্টে অর্গানাইজার হওয়া যায় তখন অটোমেটিকলি। তো ওই পয়েন্ট অফ ভিউ থেকে আমি তখন হচ্ছে সায়েন্স ক্লাবের দিকে চলে যাই। সো অলসো হচ্ছে আর্টস এন্ড ডেকোরেশনের জন্য আলাদা একটা ক্লাব ছিল, আই ডোন্ট নো ইফ দ্যাট এক্সিস্ট ইভেন নাও, বাট আমাদের হ্যাঁ, টাইমে ছিল। এখনো এখনো আছে। হ্যাঁ হ্যাঁ, তো ওইখানেও হচ্ছে লিডিং মানে মেম্বার হিসেবে থাকতাম সবসময় লিড করার জন্য আমাদের সেকশন থেকে, এবং ও তখন হচ্ছে আর্ট ক্লাবটা ডেকোরেশনে কাজ। ক্লাবটা মডারেট করতো কিন্তু আমি সরি, ক্লাবটা মডারেট করতো আমি মনে আছে? আমি আমার আমার এক্সাক্ট খেয়াল নাই, একটু হালকা হালকা আমি বললাম না যে আমার কিছু জায়গায় মেমোরি হচ্ছে এখনো ভোলা, মানে অলমোস্ট আমি 10 বছর আগের কথা বলতেছি, রাইট? সো ওইটা আমার হ্যাঁ, হ্যাঁ। এক্সাক্ট খেয়াল নাই যে ওই টাইমে আই থিঙ্ক একজন ইয়াং ইয়াং করে কেউ ছিলেন, তিথি মিসও ছিলেন আমার যতটুকু মনে পড়ে। তিথি মিসও মোস্ট প্রবলি আর্ট আর্ট এন্ড ডেকোরেশনে কিছু গাইডেন্স হ্যাঁ, দিতেন। হ্যাঁ, And- তিথি মিসও এখন ওই এখনো আছেন উনি। আর হুম, আম্বিয়া মিস হুম, হচ্ছে, হুম। I remember- হচ্ছে ধরে 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 মানে উনি তো বোঝেন আসলে সবাইকে যে কে কাজ পারে কে পারে না। উনি হচ্ছে ধরে, এই এদিকে আসো, এই এটা করে দিবা, এই বোর্ড করে দিবা, এটাই করে দিবা। আমি বলছি জি জি মিস, ঠিক আছে। উনি তো বাট খুব ভালো লাগতো, মানে আর্টস এন্ড ডেকোরেশনস এর পার্ট হিসেবে আমার যেমন হচ্ছে অ্যানিভার্সারি ইভেন্ট, মানে সেলিব্রেশন যে ইভেন্ট ছিল সেখানে হচ্ছে খুব ফুল ফ্লেজ কাজ করতে পারলাম, সায়েন্স ফেস্টে ডেকোরেশন নিয়ে হচ্ছে ফুল ফ্লেজ কাজ করতে পারলাম। সো মানে রিয়েলি লাভড ইট, এটা এটা হচ্ছে খুব ভালো পার্ট ছিল। সো হ্যাঁ, এই এই জিনিসগুলো, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ইভেন্ট তো আমাদের 12 মাস লেগেই থাকতো, যে বসন্ত উৎসব বা হ্যাঁ, 21শে ফেব্রুয়ারি। নবীন বরণের হতো। অন্যদের মানে যারা ইয়াং আসবে তাদের জন্য হচ্ছে যারা আসবে এবং সিনিয়ররা হচ্ছে ফেয়ারওয়েল চলে যাচ্ছে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। সো বসন্তের পরপরই হচ্ছে ফেয়ারওয়েল চলে আসতো, ওইটাই, এবং ফেয়ারওয়েলের পরপর হচ্ছে পহেলা বৈশাখ। ওই কিছু না সময় কিছু স্টল লেগে দেওয়া থাকছে। হতো। হ্যাঁ, হ্যাঁ, পহেলা বৈশাখের স্টল, হ্যাঁ সেটা নিয়ে হচ্ছে আবার কাজ করা। সো আমি স্টল দিইনি, আমার ফ্রেন্ডের স্টল ছিল। আর আমার হচ্ছে কাজ হচ্ছে পহেলা বৈশাখের টাইমে আই থিঙ্ক আমি জাস্ট মজা করতে গেছি, আমি মাঠে যে ঘোরাঘুরি করে টোরে চলে আসছি, কিন্তু আমি মনে হয় টুকটাক কিছু ব্যাক এন্ডে কাজ করছিলাম, যেগুলো অপারেশনাল কিছু ডিসিশন নেওয়াটা। আই আই থিঙ্ক আই ওয়াজ দেয়ার, বাট আমি 100% শিওর না, ওইটা আমার ক্লিয়ারলি মনে নেই। বাট এটা মনে আছে যে আমি ঘুরতে গেছি, দেন নাগরদোলায় চড়ে টোরে তারপর সব স্টল থেকে চটপটি খেয়ে টেয়ে চলে আসছি ফ্রেন্ডরা মিলে। এটা আমার মনে আছে। এন্ড পার্টিকুলারলি আমি যখন ছবি ঘাটছিলাম তখন আমি আই স দ্য পিকচার্স এন্ড আই এম লাইক ইয়েস, পয়লা বৈশাখে ভালোই ছিল। তো হ্যাঁ, পহেলা দ্যাট ওয়াজ। বৈশাখে তো আমি হচ্ছে স্টল স্টল দিয়েছিলাম, স্টল দেওয়ার কোনো পুরো পহেলা বৈশাখটা এনজয় করতে পারিনি, স্টলের পিছনে দিতে দিতে সব কিছু একদম আমি এনজয় কাবার করতে হয়ে পারছি গেছে। বিকজ স্টল থেকে কোনো ইনভেস্টমেন্টের কিছু নেই, মানুষের স্টল থেকে কিনে টিনে ঘুরে টুরে মজা করে তারপর চলে আসছি। সো ইয়া, দ্যাটস সামথিং আই ডিড। আচ্ছা, তো এরপরে স্পোর্টস ডেটাকে আমি আলাদা করে বলছি, কারণ তুমি ইয়াতে স্পার্টানের হয়ে স্পোর্টস লিডারশিপ করেছো, তারপর তুমি ডিসিপ্লিনও প্রাইজ পেয়েছো। তো ডিসিপ্লিন ডিসপ্লেটা আসলে, সরি আমি মিস্টেক করে ফেলছি, ডিসপ্লেটা আসলে কি ছিল, কি টপিক উপর ছিল? ও, আমাদের আমাদের ডিসপ্লে টপিকটা ছিল হচ্ছে চিয়ার লিডিং এর উপর। সো আমাদের মেইন, আমি মানে আমাদের ডিসপ্লে টপিকটা ছিল স্পোর্টস। ইটস ইন্টারেস্টিং, রাইট? মানে ইটস এগেইন দ্য টপিক ইজ আমাদেরও স্পোর্টস। আমাদেরও হ্যাঁ হ্যাঁ, সো আমাদের যেরকম পয়েন্ট ছিল যে আমরা এক একটা স্পোর্টস খেলছে, এন্ড মানে স্পোর্টস এর টিম আছে, ক্রিকেট, তারপরে হচ্ছে হ্যান্ডবল, মানে এরকম করে জেস্টার করে করে আসছিল। এন্ড আমি ছিলাম হচ্ছে চিয়ার লিডার। আমাদের একটা ছোট্ট করে একটা টিম বানায় দেওয়া হয়, মানে 8-10 জনের। এন্ড আমাদের কাজ ছিল হচ্ছে চিয়ার লিড করা। সো আমরা বুঝাচ্ছিলাম যে স্পার্টান হচ্ছে বেস্ট, আমরা হচ্ছে যখনই স্পার্টান আসে প্রত্যেকটা হচ্ছে গেম তারা জিতছে, আর আমরা চিয়ার লিড করছি স্পার্টানের কথাবার্তা বলে টোলে। বাট ওইটা এক্সিকিউশনটা এত ভালো ছিল, মানে অর্পা অর্পা ছিল হচ্ছে মেইন লিড হিসেবে, ও আমাদেরকে কোরিওগ্রাফ করে পিটায় পিটায় আমাদেরকে কোরিওগ্রাফ করে ছাড়ছে। সো এরপর মানে দ্যাট ওয়ার্ক আউট। এন্ড আমার আমার যে ছোটবেলায় বিভিন্ন মুভি দেখে যে চিয়ার লিডিং করার শখ ছিল, যে আচ্ছা ইউএস এর বিভিন্ন স্কুল টুলে এইসব চিয়ার লিডিং হয়ে থাকে, দ্যাট গট রিয়েল ইন হোলি ক্রস। সো আই অ্যাকচুয়ালি গট টু ড্রেস আপ লাইক চিয়ার লিডার্স এন্ড ড্যান্স উইথ পম পমস এন্ড অল দ্যাট। সো দ্যাট ওয়াজ ফান। কারণ এমনি টাইমে তো একদম হচ্ছে সেম স্পোর্টস সেম একদম আমাদের রাউন্ড। সেম কিন্তু ছিল।
আমাদের সেম ডিসপ্লে কিন্তু সেম টপিক ছিল এবং আমাদের অর্গানাইজেশন এরকমই ছিল, দুই পাশে চেয়ার লিডাররা থাকবে, দুইটা টিম, এবং মাঝখানে এসে খেলে যাবে। এটা ছিল হচ্ছে যে স্পোর্টস আমাদেরকে আসলে মেয়েদেরকে একটা অন্যরকম স্পিরিট দেয়, হ্যাঁ এটা হ্যাঁ ছিল হ্যাঁ হ্যাঁ। আমাদের থিম। কিন্তু অবশ্য এটা হয়ে গেছে, এজন্য আসলে আমরা আমাদেরটা খুব পুরনো হয়ে গেল। সেটাই সেটাই, মানে ইটস লাইক 10 বছর পরও চেঞ্জ হয় নাই। নো নো চেঞ্জ, ইটস দ্য সেম। তো এরপরে চলে যাব যে একদম আলাদা করে টিচারদের সাথে, বায়োলজি ডিপার্টমেন্ট, ইংলিশ ডিপার্টমেন্ট, বাংলা ডিপার্টমেন্টের টিচারদের, এই টিচারদের সাথে তোমার কিরকম ধরনের বন্ধুত্বটা ছিল, ক্লোজ কেমন ছিল তুমি, এবং তাদের সাথে তোমার যদি মজার কিছু স্মৃতি মনে পড়ে সেটা তুমি একটু বলবে। মজার স্মৃতি কি, ফানি স্মৃতি? মানে আমার জাস্ট আসলে মজার স্মৃতির চেয়ে বেশি মানে আমার হচ্ছে পিকুলিয়ার আফরিন টাইপের মিস, সিচুয়েশন বেশি মনে থাকে। আফরিন মিস, আম, হুম হুম। আফরিন মিসের Sorry? কথা মনে আছে? আফরিন মিস অনেস্টলি আমি আসলে ওনার শিক্ষাটা হচ্ছে কাজে লাগাতে পারিনি, কারণ আমি এখনো হচ্ছে করছি খাইছি এগুলো বলে যাচ্ছি। শি উড হ্যাভ কিল্ড মি বাই দিস টাইম, যে করেছি খেয়েছি এটা বলতে হবে। সো আই এম নট পুলিং দিস অফ, সো আই এম রিয়েলি সরি ইফ শি গেটস দি অপরচুনিটি টু ওয়াচ দিস। আই এম স্টিল এটা লার্নিং করেছি। আমাদেরও হয়, আমরা তো হ্যাঁ, তো ওনার সামনে আমি একবার এরকম করে মনে হয় আবারও আই আই সেড দিস, সো দেন শি ইজ লাইক এইভাবে বাংলা বলবা না, ফিক্স করো। সো আই হ্যাড টু ফিক্স দ্যাট এগেইন, এন্ড দেন আবার রিপ্লেস করে তখন ওনাকে করেছি খেয়েছি, আমি কাজটা করিনি, করতে হবে। সো দ্যাটস হোয়াট আই ট্রাই টু সে, বাট আই রিয়েলি লাভড হার ফিলোসফি। একটা ফিলোসফি আমি ডেফিনেটলি বলবো, শি সেড দ্যাট মেয়েরা কখনো যেন খাদ্য হিসেবে নিজেকে পরিবেশন না করে। হ্যাঁ, এমন ভাবে নিজেকে গড়ে তুলো, এমন ভাবে নিজের ডিসেন্সিটা মেনটেন করো যেন কেউ তোমার সামনে ইনডিসেন্ট কথা বলার সাহস না পায়। আই মেনটেইনড দ্যাট, এন্ড আই থিঙ্ক এটা হোলি ক্রসের অনেক মেয়ের মধ্যে এটা রিফ্লেকশন হিসেবে থাকে। ইটস আ পার্ট অফ আ ক্রসিয়ান philosophy, values. So since she said that, actually even in my friend circle, people think multiple times before saying anything indecent in front of me. হ্যাঁ, so we respect we distance but we how do I say it, grace বা ডিগনিটিটা হচ্ছে মেনটেন করার চেষ্টা করি। সো থ্যাংকস টু আফরিন মিস ফর অলওয়েজ ফোকাসিং অন দ্যাট। আই লাভ দ্যাট। আর এমনি হচ্ছে বাংলায় স্কোর টোর পেতে, মানে বাংলায় আই ওয়াজ রিয়েলি গুড। সো আফরিন মিসের কে নিয়ে কোনো প্যারা হতো না, ইংলিশে প্যারা হতো না, ইংলিশেও ঠিকঠাক ছিল। ফিজিক্স আমি বুঝতে পারতাম না বিকজ নিউটন স্যার, আইডি পাপা। আহ, আহ, আমার আইটি স্যারের সাথে আসলে যারা আমার কাছে মনে হয় যে ওনার ক্লাস যারা করতেন, মানে হোম টিউটর হিসেবে, মানে মানে ওনার কাছে কোচিং যারা করতেন, তাদের সাথে সম্পর্কটা আন্তরিকতাটা একটু বেশি ছিল। বাট আমি যেহেতু করতাম না, সো ওই কারণে আমার ওনাকে হচ্ছে বেসিক্যালি অ্যাডমায়ার করা, যে আচ্ছা এত জোস ভাবে ম্যাথস করে যাচ্ছে, হোয়াট এভার হি ইজ ডুইং ইট সিমস সো ইজি, অন্য সব ম্যাথস এর চেয়ে বেশি। টিটু স্যারের কাছে হচ্ছে আমি কিছুদিন কোচিং করেছিলাম। টিটু স্যার ছিলেন, হি ওয়াজ অলসো ভেরি নাইস, এন্ড খুব সুন্দর করে হচ্ছে ম্যাথ বুঝতো। কেডি স্যার ছিলেন, কেডি স্যারের মাইকটাকে ঘুরায় ঘুরায় হচ্ছে হাঁটা আর বুঝানো, মানে উনি নিজেই পেঁচায় যেত মাইকের মধ্যে। তো এই সিন দেখে মানে হাসি থামানোটা খুবই কঠিন একটা কাজ ছিল আমার জন্য। আর আহ নীরব স্যার, নীরব স্যার তো মানে উনি উনি পছন্দ করতো, ওনার ওনার অ্যান্সার ট্যান্সার সবই ঠিকঠাক পারতাম। বাট ওই যে একবার মোস্ট প্রবলি সাইড টক করছিলাম, তো সাইড টক করার টাইমে উনি আমাকে দেখে ফেলছে। মানে সামওয়ান ওয়াজ আস্কিং মি সামথিং, কিছু একটা, তারপর ডেকে আনলো, ডেকে এনে আমাকে দিল পানিশমেন্ট, যে তুমি কান ধরবা অথবা তুমি 20 বার হচ্ছে অ্যাসাইনমেন্ট করবা। মানে এত বড় বেজ্জতি, যে একে তো এরকম লিডারশিপ পজিশনে হচ্ছে আসি, তার উপরে এতগুলা মেয়ের সামনে খামাখা কান ধরা। তো তখন মনে হলো 20 বার অ্যাসাইনমেন্ট করাটাই মনে হয় ইজি, কিন্তু যখন আমি বলি কি তুমি কি শিওর, তুমি কি ঠিক বুঝতে পারছো 20 বার করে আনতে পারবে এই সময়ের মধ্যে? আমি সেই জি স্যার জি স্যার, বলে তুমি কান করবে না? সে কিন্তু হাসতেছে, ভিতরে ভিতরে হাসতেছে, কিন্তু বাইরে সে খুব দেখানোর চেষ্টা করতেছে যে খুব স্ট্রং। আর আমি তো পুরা এম্বারাসমেন্টে শেষ। পরে হচ্ছে অ্যাকচুয়ালি ওই অ্যাসাইনমেন্টটা আমার 20 বার করে আনা লাগছে, আই ওয়াজ লাইক আমার কান ধরাটা ইজি ছিল, কেন আমি রাজি হয়েছি। তো ওই রকম সিচুয়েশন, মানে নীরব স্যারের চোখে কিচ্ছু এড়াতো না। মানে ইনফ্যাক্ট আমার এক বান্ধবী এরকম চশমা পরে, জাস্ট এভাবে চশমা পরে সে ঘুমায় আছে। এখন উনি আমাদেরকে, আমার পাশে মেয়েটা বসা, হ্যাঁ আমি চশমা পরি, আমার বাকি মানে আমরা 4 জন সবসময় একসাথে থাকতাম, আমি স্বর্ণা, চৈতি, অনন্যা, 4 জনই চশমা পরি। ও চশমা পরে, চৈতি হচ্ছে এরকম করে জাস্ট ঘুমাচ্ছে। কত বড় সাহস! হ্যাঁ, নীরব স্যার বলে কি, এই যে চশমা পরা মেয়ে, এই যে ঘুমাচ্ছ,
একবার আমি চিন্তা করতেছি না আমি তো ঘুমাই নাই, পিছে তাকে না ও তো ঘুমাই নাই, আমরা চারজন চারজনের দিকে তাকাচ্ছি, আর যদি এমন ভাবে বসে ঘুমাচ্ছে, হ্যাঁ, তখন আমরা বুঝলাম আমরা তিনজন নড়তেছি, ও কেন নড়ে না, তাহলে ওই ঘুমাচ্ছে। ফানি, মানে একটা মানুষ গালে হাত দিয়ে কনফিডেন্টলি কেমনে ঘুমায়, মানে জাস্ট ক্রেজি। এরপর তো সে বিষ কি কয়বার যে তার অ্যাসাইনমেন্ট করা লাগলো যে তার ক্লাসে এরকম সাহস দুঃসাহসিকতা, চোখ এরকম চশমা পরে ঘুমাচ্ছে, মানে খুবই হিলারিয়াস ছিল এই জিনিসটা, এটা আমি কখনো ভুলি না। তো চৈতির এই জিনিসটা মজা ছিল নীরব স্যারের কেসে। আর সম্পর্কের দিক থেকে আমি বলবো যে আমার তিথি মিস খুব পছন্দ ছিল, আমি হচ্ছে ওনার এত বড়ই ফ্যান ছিলাম। আমাদেরও। হ্যাঁ, আমি জাস্ট ওনার কোচিং করা স্টার্ট করি বিকজ আমি যেন আরো বেশি ওনার সাথে টাইম স্পেন্ড করতে পারি, এরকম একটা বিষয় যাচ্ছে উনি আরেকটু বুঝাক, উনি আরেকটু সুন্দর করে বলুক। কারণ বায়োলজি ওর জুওলজি, মানে উনি জুওলজি না উনি বোটানি, তিথি মিস মোস্ট প্রবাবলি জুওলজি করাইতো আমার যতটুকু মনে পড়ে, আই থিঙ্ক। হ্যাঁ, সো ইট ওয়াজ ইজি, হোয়াট এভার শি অ্যাকচুয়ালি টট, মানে দ্য ওয়ে সেল কোষ এগুলো সব আঁকতো, মানে জাস্ট ইজি মনে হতো সবকিছু, এন্ড এত সুইট। সো উনি উনি আমার খুবই পছন্দের একজন মানুষ ছিলেন। আর আর কি ছিল, আর কোন টিচারের কথা মনে পড়ে? আমাকে সমীর স্যার আমাকে সবসময় বলতো যে মেয়েটা তুই অনেক ট্যালেন্টেড রে, কিন্তু তুই ফাঁকিবাজ, একটু কম ফাঁকি দে। এটা হি ওয়াজ রাইট, অ্যাবসলিউটলি রাইট। তো আমি তখন চিন্তা করলাম উনি আবার এটা অবজার্ভ কেমনে করলো, যে আমি তখন বললাম স্যার আপনি কেমনে জানেন আমি ভালো স্টুডেন্ট? বলে তুই কথা কম বল, তুই আমি জানি তুই ট্যালেন্টেড কিন্তু তুই শিখতে পারিস না। লাইক ওকে, ভালো, নাইস টু নো দ্যাট। বলে না তুই প্রথম পার্টটা বাদ দে, তুই ফাঁকিবাজি কম কর, এটা এটা শোন তুই মন দিয়ে। কারণ মানে 4 ঘন্টা প্র্যাকটিক্যাল করা ওয়াজ লেজিট পানিশমেন্ট ফর মি। সো বাই দ্য টাইম আমাদের প্র্যাকটিক্যাল ফিজিক্স এর আসতো, আমি ঘুমায় যেতাম, নেতায় যেতাম, খালি সিট খোঁজার চেষ্টা করতাম, চেয়ার দেন চেয়ার দেন, চেয়ারে বসে বসে ফিজিক্স করবো, বাট আমাদেরকে তো বলতো যে ফিজিক্স এর প্র্যাকটিক্যাল দাঁড়ায় দাঁড়ায় করতে হবে, তো আমি খালি চেয়ার খুঁজতাম। তো ওই জন্যই আর কি মানে একটু লেড ব্যাক ফাঁকিবাজ এগুলো বলতো। বাট মানে আমি বুঝতাম যে মানে ডিপ ইনসাইড মানে হি ইউজ টু মানে রিয়েলি এপ্রিসিয়েট মাই ওয়ার্ক। সো এরকমই হলো যে সম্পর্ক ছিল টিচারদের সাথে, মানে সবসময় মানে একটা সুন্দর বোঝাপড়া। এন্ড আমার আমার কাছে যেটা মনে হয় যে ইভেন সিস্টার আহ জোসেফ মেরি, ওনার সাথে হচ্ছে আমার খুব ভালো একটা মানে রিলেশন ছিল, বিকজ হ্যাঁ, আমি যেহেতু তোমাদের সময় তো সিস্টার জোসেফ ম্যারি ছিল। ওনার কথাও কিন্তু আসবো যে ওনার সাথে কি কি স্মৃতি তোমার ছিল, এবং উনি হ্যাঁ হ্যাঁ ওনার কথা উনি কি এমন কথা কোটেড কিছু কথা তোমার যদি মনে থাকে সেটাও একটু বলো আমাদের। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর শিওর। সো ওনার 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 তো হচ্ছে আমার এখনো মনে পড়বে অক্টোপাস, মানে ওকে আ হিসেবে উচ্চারণ করতে হবে অক্টোপাস। সো আই ডোন্ট ফরগেট দ্যাট, মানে খুব বেসিক ভাবে কার্সিভ হ্যান্ডরাইটিং ইউজ করা, কোন ওয়ার্ড কে কিভাবে হচ্ছে উচ্চারণ করা। সো এই এই জিনিসগুলো হচ্ছে আমাদেরকে শিখতে হতো। আর উনি এত সুইট, মানে এত সুন্দরভাবে কথা বলতো। একদিন উনি খুব মাইন্ড করলো যে ক্লাসে সবাই এত কথা বলছে, কেউ কেউ ওনাকে পাত্তা দিচ্ছে না। সো আমি তখন যেহেতু রিপ্রেজেন্টেটিভ, সো আই হ্যাড টু স্টুড আপ অ্যান্ড অ্যাপোলোজাইজ অন বিহাফ অফ এভরিওয়ান, বিকজ আমার কাছে তখন মনে হলো যে আচ্ছা উনি অফেন্ডেড হয়ে যাচ্ছে, সো আই শুড ডু দ্যাট। সো আমি এটা করার পর হুম। দেখি যে উনি একটু গলে আসলো, মানে এত সুইট ছিল, মানে দ্যাট ওয়াজ আ রিয়েলি স্মার্ট মুভ রাইট দ্যাট টাইম। কারণ উনি অলমোস্ট ক্লাস নিবে না, সেকশন সি এর ক্লাস নিবে না, শি উইল ওয়াক আউট বিকজ দ্য গার্লস ওয়ার জাস্ট টকিং। সো তখন ওনার কাছে যে ফার্স্টে দাঁড়ায় অন বিহাফ অফ এভরিওয়ান, আই অ্যাপোলোজাইজ, দেন আই ওয়েন্ট আপ টু হার এন্ড অ্যাপোলোজাইজ যে প্লিজ আপনি আপনি ক্লাস না নিলে কেমনে হবে এন্ড এভরিথিং। উনি উনি দেখলাম উনি রাজি হয়ে গেল এন্ড শি ওয়াজ জাস্ট ফাইন। বাট ওনার যে স্মৃতিটা আমার মনে পড়ে সেটা হচ্ছে যে আমি যখন সার্টিফিকেট তুলতে যাই হোলি ক্রস থেকে, তখন ওনার সাথে আমার দেখা হয়। তো দেখা হওয়ার পর আমাকে বলছে যে আম, তুমি তুমি কোথায় এখন পড়ছো? সো আমি তখন বললাম যে আমি আইবিএ তে, ইউনিভার্সিটি অফ ঢাকা। আইবিএ তে? ইটস নট কমন, সো হোয়াই ডিড ইউ পিক আইবিএ? তো তখন আমি বললাম যে বিকজ সিন্স স্কুল ডেজ আই অলওয়েজ ওয়ান্টেড টু get admission in IBA because my mother wanted to happen that wanted this to happen. So she's like, your mother must be so happy. You just made her proud. So তখন আমি বললাম যে আমার আম্মুর কথা। তো তখন ওইটা শুনে she was happier than ever যে আচ্ছা she is not around and I'm fulfilling her wish. And then she asked me তোমার ব্যাচ থেকে আর কে কে আইবিএ তে ঢুকলো? তাই আমি বললাম যে না, I was the only one. এইটা শুনে she became proud. বললাম, oh, so you are representing Holy Cross in IBA from your batch. That's such a great thing. সো ওনার ওই কথাগুলো শুনে না তখন আই স্টার্টেড, বিকজ কেউ তো আমাকে এটা আসলে হোলি ক্রস থেকে বলে নাই যে ও দ্যাটস আ গ্রেট থিং দ্যাট হ্যাঁ, ইউ হ্যাভ হ্যাঁ, হ্যাঁ। ইউ নো
joined IBA and from your batch. But she said this, and when she said this, it meant so much. She was so happy, মানে পুরো proud হয়ে একটা যে একটা face থাকে যে ও তুমি represent করছো Holy Cross কে and you're the only one. So that was really uplifting, I would say. So when I heard her news, I went to her funeral immediately. I had to go. মানে আমি usually হচ্ছে funeral attend করি না. I try to avoid that because it triggers a lot of trauma. But ওনারটা আমি যখন শুনছি, I couldn't hold myself. I just had to be there because the way she appreciated that meant a lot to me. সিস্টার জোসেফ ম্যারিও আসলে কিন্তু উনি খুব ছোট ছোট ইমোশন গুলাকে কিন্তু খুব বড় করে তুলতে পারে। আমি ইভেন টিচারদের সাথে ওনার সেই কানেকশনটা ছিল। টিচাররা মাঝে মাঝে ওনার কথা বললে ওনারা একদম গলে যেত একদম কথা বলতে গেলে। হ্যাঁ, এত ভালো। কিন্তু ওনার মধ্যে একটা স্ট্রিক্টনেসটাও ছিল। আমি বলবো না তুমি স্ট্রিক্টটা হওয়ার যখন হ্যাঁ she had that, মানে বাট ওটা খুবই রেয়ার। এন্ড ওনার ওই স্ট্রিক্ট ভাইবটা বের হয়ে আসা মানে হচ্ছে ইউ হ্যাভ ডান সামথিং রিয়েলি রং, ইউ হ্যাভ অ্যাকচুয়ালি ক্রসড ইউর লিমিট, আদারওয়াইজ ওই স্ট্রিক্ট ভাইবটা আসার কথা না। সো দ্যাটস আ রেড ফ্ল্যাগ। এরপরে হচ্ছে যা বলবো যে এত ব্যস্ত থাকা হতো কলেজে সবকিছু নিয়ে, টিচার তারপরে বিভিন্ন কাজ নিয়ে, তো রেস্ট নেওয়ার জন্য কলেজে খুব মানে কোন জায়গাটা তুমি বেছে নিতে যে একটু আরাম করবে, জায়গাটা আমার ভালো লাগে, বন্ধুদের সাথে আড্ডা দিতে ভালো লাগে? গ্রেট কোয়েশ্চেন। বাট আমি এখন যখন আই থিঙ্ক রেস্ট নিতাম ডিফারেন্ট জায়গা, মানে এটা না পুরো ডিপেন্ড করে কেমনে বলি ডিফারেন্ট জায়গা। প্র্যাকটিক্যালের টাইমে প্র্যাকটিক্যালে বারান্দাটাই হচ্ছে সবচেয়ে ভালো লাগতো। হ্যাঁ, যে ওই যে সায়েন্সের প্র্যাকটিক্যাল করার জন্য যে বারান্দাটা থাকে না, সেখানে পা ছড়ায় বসে পড়তাম। সো আমার কাছে মনে হয় যে ওই মোমেন্টে ওই জায়গাটা মনে হতো সবচেয়ে শান্তির। হ্যাঁ, পা ছড়ায় ঠান্ডা হয়ে দেয়ালে হেলান দিয়ে বসে থাকাটা, দ্যাট ইউজ টু ফিল গ্রেট। মাঝে মধ্যে আমি লাইব্রেরিতেও যেতাম, এটা আমি জানি না কয়জন জানে, আই ডোন্ট থিঙ্ক এনিওয়ান নোস, বাট আমি মাঝে মধ্যে হচ্ছে লাইব্রেরিতেও বসে থাকতাম। ওখানে আমি বই খুঁজতাম, বই খুঁজে খুঁজে দেখতাম যখন আমার একা থাকতে ইচ্ছা হতো। সো আই থিঙ্ক দ্যাট ওয়াজ ওয়ান সোলেস ফর মি। মাঝে মধ্যে ইভেন আমি ক্যান্টিনের সামনে বসে থাকতাম, বসে বসে আমি সবাইকে খেলতে দেখতাম, মানুষকে আসতে যেতে দেখতাম। সো ওইটা সাপোজ আমি একটা চটপটি খাচ্ছি বসে বসে, বাট আমি ওই সিঁড়িটাতে বসে হচ্ছে মানুষকে দেখতাম, অবজার্ভ করতাম, ভালো লাগতো যে আচ্ছা আমার কে কি করছে না করছে। মানে তখন হোলি ক্রসকে ওই ক্যাম্পাসটাকে একটু বড় আঙ্গিকে কিন্তু দেখা যায় যখন হচ্ছে ওই যে ক্যান্টিনের সামনে বসে যখন খাওয়া যায়, ওই সিঁড়ির ওই ভিউটা, তারপরে হচ্ছে বাস্কেটবল ফিল্ড, পুরো বাম পাশে ওই যে বিল্ডিংটার সাইডগুলো দেখা যায়। এক্স্যাক্টলি। সো আমার ওই জায়গাটাতে হচ্ছে বসে ভাল লাগতো যে আচ্ছা আই এম আ পার্ট অফ দিস ক্যাম্পাস, আই এম আ পার্ট অফ দিস ইনস্টিটিউশন। তারপর একটু রিল্যাক্স করতাম, খাবারও খাচ্ছি, সামথিং রিয়েলি গুড টু হ্যাভ অন মাই প্লেট। সো আমার কাছে ওই জায়গাটাও ভালো লাগতো। আমার মনে হয় যে আমি যখনই চিন্তা করবো, আই থিঙ্ক দিজ আর দি 3 টপ প্লেসেস দ্যাট at this moment coming to my mind. Yeah. প্র্যাকটিক্যালি কথা বললে তো প্র্যাকটিক্যালের জন্য আমি মানে আমার সময় দেখেছি প্র্যাকটিক্যালের সময় অডিটোরিয়ামের যে সিঁড়িটা সেখানে লাইন ধরে সব বসে বসে প্র্যাকটিক্যাল করতেছে, চিপার মধ্যে যে প্র্যাকটিক্যাল করতেছে। অ্যাসিস্ট্যান্ট তাপসী আসে, এসে বলে এখন কেন প্র্যাকটিক্যাল করতেছো? ওনার চোখ তো ওইদিকে চলে যায়, ওই যে একজন আছে। তো এটা খুব মজার। আমি সিঁড়িতে বসে করতাম, এটা কিন্তু একটা ইন্টারেস্টিং। আমি সিঁড়িতে বসে ওই জায়গাটা করতাম না, বিকজ আমার কাছে খুবই আনকমফোর্টেবল লাগতো। যেটা আমি খারাপ কাজ করতাম সেটা হচ্ছে যে ক্লাসের মধ্যে হচ্ছে মাঝে মধ্যে পড়ার চেষ্টা করতাম, তখনই ওই তো সিস্টার শিখা আস্তে করে ক্রস করতে, আমার পুরো অবস্থা টাইট যে আল্লাহ গেলাম আজকে শেষ। সো মানে ওয়ার্স্ট কেস এটা আমি তাও বলবো যে এতবার করিনি, আই থিঙ্ক আই ডিড টুয়াইস অর থ্রাইস হয়েছে আর কি একটু। বাট আমার প্র্যাকটিক্যাল করতে খুব ভালো লাগতো। এই জন্য আমার মনে হয় মানে প্র্যাকটিক্যাল মানে হচ্ছে দি রিটেন পার্ট। সো রিটেন পার্টটা আমি সবসময় আগে থেকে বাসা থেকে ছবি টবি এঁকে টেকে একাকার অবস্থা আমার খুব পছন্দ ছিল, যে আর্টস এন্ড ডেকোরেশনের পার্সন। সো আই ইউজ টু লাইক অল দিস, মানে সুন্দর করে হ্যান্ড রাইটিং দিয়ে লেখা, পেন্সিল দিয়ে, তারপরে হলো ছবি টবি আঁকা। এই জন্য আমার প্র্যাকটিক্যালি ডিলে হইতো না, এটা আমি ডেফিনেটলি বলবো। খুব টাইমলি সাবমিট করতাম। কিন্তু প্র্যাকটিক্যাল যেটা মানে অন স্পট, সেটা আমার জন্য খুব কষ্টকর হয়ে যেত, বিকজ হচ্ছে 2 ঘন্টা দাঁড়ায় থাকা, মানে এটা আই থিঙ্ক আমার জন্য খুব পেইনফুল ছিল। আই থিঙ্ক সবার জন্যই পেইনফুল ছিল, বাট আমি জাস্ট কোন রকম টানতে পারতাম না। অনেকের হচ্ছে এনথুজিয়াজম ছিল, আমার হচ্ছে এনথুজিয়াজমটা ছিল না, যে
উফ, মানে এইটা আবার টানতে হবে, এটা করতে হবে। বাট কেমিস্ট্রি টাইমে আই ওয়াজ সুপার এক্সাইটেড, কারণ কেমিস্ট্রিতে ইউ সি দ্য কালার চেঞ্জেস এন্ড এভরিথিং, সো ওইটা খুব জোস লাগতো। আর তো ল্যাবে কি এরকম মজার কিছু হতো না, যে এটা করা যাবে না, ওটা করা যাবে না, এটা বেশি দেওয়া কম্পিটিটিভ যাবে হয়ে না, ওটা যেতাম আমরা আমরা কম্পিটিটিভ হয়ে যেতাম যে ওরটা তাড়াতাড়ি হয়ে গেল রেজাল্ট, ওর কালার চেঞ্জ হয়ে গেল, আমার কেন কালার চেঞ্জ হচ্ছে না। সো উই ইউজ টু গেট রিয়েলি কম্পিটিটিভ। ও আচ্ছা, ওর শেষ হয়ে গেল, আবার ওর হচ্ছে না, ওর একটা ঝামেলা হয়ে গেছে। তো মানে অনেক কম্পিটিশন আমার মনে হয় কেমিস্ট্রি ল্যাবে আমরা নোটিস করতাম। আর হচ্ছে আহ, আমার কাছে বায়োলজি খুবই পছন্দ ছিল, মানে আমি তো বললাম তিথি মিস, থ্যাঙ্কস টু হার। আর আর মানে আমার আমার কাছে বায়োলজি প্যারা লাগতো না, খুবই ইজিলি লাইক কাজগুলো করে ফেলতাম, মুখস্থ হয়ে যেত, সাইন্টিফিক না। বাট ফিজিক্স এরটা করতে গেলে আমার জাস্ট মনে হতো পৃথিবীর সময়ই কাটে না, মানে সবচেয়ে কঠিন একটা কাজ আমার কাছে মনে হতো যে আমি তখন মানে করে যাচ্ছি। সো ইয়েস। তারপরে হচ্ছে ক্যান্টিনের কথা বললে, তো ক্যান্টিনে কোন খাবারটা কি খুব মানে খুব খেতে ভালো লাগতো? আমার মনে হয় ক্যান্টিনে আমি চটপটি খেতাম, আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগতো যে ও ক্যান্টিনে চটপটি পাওয়া যায়, বাট আমার ভিআইপি চটপটি বেশি ফেভারিট ছিল। ক্যান্টিনে আই থিঙ্ক আমি আম, আমার মনে হয় আমি ইয়া খেতাম, সিঙ্গারা খেতাম। মানে খেলাধুলা করার পর আমি হচ্ছে ক্যান্টিন থেকে সিঙ্গারা নিতাম, এটা আমার মনে আছে। ক্যান্টিনে সিঙ্গারা ওয়াজ রিয়েলি গুড। চটপটির কথা স্যান্ডউইচও। বললে, চটপটি চটপটি ঝাল চটপটি একদম মশলা টসলা দিয়ে ওরকম কি খাওয়া হতো? আমরা ভিআইপি তে খেতাম। আমি আবার ওই টাইমে এত ঝাল খেতাম না, ঝাল এখন আমি খাওয়া শিখছি, মানে উইথ এজ আই স্টার্টেড লার্নিং দ্যাট। টক অনেক বেশি দিয়ে তখন হচ্ছে খাওয়া হতো। আমরা সবাই মিলে, মানে ভিআইপি তে যাওয়া মানে হচ্ছে একটা ফেস্টিভ্যাল। একসাথে আমরা গ্রুপ দল বেঁধে, আমাদের সামনে ভিআইপি দোকান থাকতো, তো সেখানে যে হচ্ছে আমরা একসাথে একদিন মানে খুব মানে একটা সময় করে আমরা যেতাম আর কি, দল বল বেঁধে। ওইটা হচ্ছে খুব মজা হতো। পরীক্ষা, রিটেস্ট কতবার খেয়েছো? ও না, আমি রিটেস্ট খাইনি। রিটেস্ট কি ছিল আদৌ? ওয়াজ দেয়ার এনি আল্লাহ, রিটেস্ট? আমাদের আমাদের কলেজে, শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ 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 হ্যাঁ, শোনা যাচ্ছে। বাট আমি হচ্ছে হ্যাং খেয়ে গিয়েছি। হ্যাঁ হ্যাঁ, ইটস ওকে, বাট আই ক্যান হিয়ার ইউ। এন্ড আমার কল আসছে একটা, সো আই মাইট টেক আ কল। বাট এখনো আসেনি, যখনই আসবে দেন আই উইল টেক আ কল। সো মানে জাস্ট আচ্ছা, তখন আমি হেডস আপ। একটু ব্রেক দিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জাস্ট আ হেডস আপ। সো রিটেস্ট আচ্ছা, খাইনি না, না রিটেস্ট খাওয়া আমাদের হয়নি। তো এখন এখন হচ্ছে রিটেস্ট একটা কালচার হয়ে গেছে আমাদের কলেজে। তো সায়েন্সের মেয়েরা হচ্ছে, আর সায়েন্সের মেয়েরা হচ্ছে একটু প্যারা খাইতে হয় বেশি, তো রিটেস্ট খেতে হয়। তো কলেজ থেকে কেউ যদি রিটেস্ট না খেয়ে বের হয়, তার মানে সে জিনিয়াস। আর রিটেস্ট খেয়ে বের তাহলে হওয়া আমি মানে তাহলে আমি জিনিয়াস। উই এইচএসসি, ডিডন্ট হ্যাভ রিট টু বিগিন উইথ, উই ডিডন্ট ইভেন হ্যাভ অ্যান অপশন, সো উই আর জিনিয়াস। তো বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত মেয়েরা লাইব্রেরিতে বসে পরীক্ষা দিয়ে যায়, রিটেস্ট দিয়ে যায়, মানে না এমনও না হয়। না না, আই 10 ডোন্ট রিকল। বছর অনেক কিছু চেঞ্জ। হ্যাঁ, ইটস এ হিউজ গ্যাপ। সো আমাদের টাইমে রিটেস্ট ছিল না, আমার যতটুকু মনে পড়ে। এরকম এত ভালো অপরচুনিটি আই ডোন্ট থিঙ্ক আমাদের ছিল। তো এখন হচ্ছে শেষ একটা কলেজ স্মৃতি নিয়ে হচ্ছে বলবো, যে তুমি স্কুল কলেজ দু জায়গাতে কিন্তু সমান তালে তুমি হচ্ছে অ্যাক্টিভিটিস করে গেছো এবং সব জায়গাতে সেরা ছিলে। তো এই যে এত কাজ করতে করতে সবার সাথে গ্রুপ যেহেতু কাজ করতে হতো, সেখানে একটা হুম। আন্ডারস্ট্যান্ডিং ইস্যু কাজ করতো। স্কুলে হয় না এত বেশি হয়, কলেজে হয়, কারণ কলেজে বিভিন্ন জায়গা থেকে সবাই আসলে আসে। হুম ক্লাবে কাজ করতে গেলে এরকম কিন্তু ফেস করতে হয় আমাদের। তো এই হুম। আন্ডারস্ট্যান্ডিং ইস্যুটা তুমি কিভাবে আসলে হ্যান্ডেল করো? আচ্ছা, সো আমি আমি হচ্ছে একটু, আমার একটা কল আসছে, আমি জাস্ট এটা ধরে আই এম রেসপন্ডিং টু ইউ, ঠিক আছে? জাস্ট গিভ মি 2 মিনিটস। ইয়া। আমরা কিছুক্ষণের জন্য একটু বিরতি নিচ্ছি। বিরতি নিয়ে আমরা আবারও আসছি। তো ততক্ষণ আমাদের সাথে কানেক্টেড থাকো। সবাই আমাদেরকে একটু দেখো, আজকে আমাদের গল্প কিন্তু জমে উঠেছে, এখনো কিন্তু বাকি আছে অনেক কিছু। তো ভেবো না যে আমরা এখানে থেমে দিব। তো ইয়েস, আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবে, স্টে টিউন উইথ আস।
ওকে। সরি, হ্যাঁ। সো বেসিক্যালি ইউ আস্কড অ্যাবাউট হচ্ছে কিভাবে অ্যাডজাস্টমেন্টের বিষয়টা নাকি? হ্যাঁ, আন্ডারস্ট্যান্ডিং কথা আসলে আমরা তো এক হয় আমি একটা ভাবছি, দেখা যাচ্ছে আচ্ছা, আমার কথা সাথে কম যে বোঝা কারোর সাথে যাচ্ছে। তার আবার অন্য সরি, কিছু কথা কম বোঝা যাচ্ছে। এখন না, খুব মানে ভলিউম আস্তে আসছে। আচ্ছা আমি একটু এখন এখন ঠিক আছে? না, I can't hear at all. আমাকে শুনতে পাচ্ছ? পুরোপুরি শুনতে পাচ্ছ না? এখন শুনতে পাচ্ছ? আ- আবার বলো। তাহলে মনে হয় আমাকে আবার ব্যাক করে যে আবার ঢুকতে হবে। হ্যালো, আমি তো এখন শুনতে পাচ্ছ? ভলিউম তো বাড়ানোই, বাট আমি স্টিল ক্লিয়ারলি কেন শুনতে পারছি না, আই হ্যাভ নো আইডিয়া। তাহলে মনে হয় আমাকে একটু তাহলে বের হতে হবে, কারণ অনেক হ্যাং করে মেবি আসলে ইউ ক্যান এতক্ষণ অ্যাকচুয়ালি টানা টেক ইট স্ক্রিন আউট করা এন্ড হচ্ছে তো। হ্যাঁ, আমি একটু ব্যাক করে যে তারপরে আমি আবার ফিরছি, তাহলে হয়তো বা সাউন্ডটা একটু আচ্ছা, হয়তো বা ইয়ে করতে পারে। ওকে। ওকে। হ্যালো। কেন? ইটস সো লো, আই হ্যাভ নো আইডিয়া। হেডফোনটা খুলে একবার একবার হচ্ছে ইউ ক্যান রিইনসার্ট, ওপেন ইট এন্ড দেন রিইনসার্ট। এখন কথা বলো। হ্যালো, এখন লো আবার বলো। হচ্ছে। এখন ওকে No, I have no idea. আমি হচ্ছে ল্যাপটপ দিয়ে হচ্ছে শোনার চেষ্টা করছি। সাউন্ডটা খুলে একবার একবার হচ্ছে you can reinsert, open it and then reinsert. হেডফোন দিয়ে
সরি, আমাদের একটু টেকনিক্যাল ইস্যু হয়েছে, যার কারণে আসলে আমাদের একটু ঝামেলা হচ্ছে। শোনা যাচ্ছে? আমার কথা কি শোনা যায়? আমার কথাও শোনা যায় না? আচ্ছা, একটা কাজ ইন্টারনেট করি। ইন্টারনেট নেট কানেকশন খুব স্লো। আমি আমি লিভ নেট করে আমি কানেকশন খুব আমি স্লো। হচ্ছে সেশনটা করতে, আই থিংক দ্যাট ক্যান হেল্প। লেট মি রিএন্টার। ওকে। শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। হ্যালো, শুনতে পাচ্ছ আমাকে? Yes, it was me. It was basically I ওকে। had to react. Not you. এখন শোনা, আমার কথা তো শোনা যাচ্ছে, রাইট? আমার কথা তো বোঝা যাচ্ছে হ্যাঁ, আমি এখন বুঝতে পারছি। এখন? ওকে। হ্যাঁ, এখন আমি তোমাকে বুঝতে পারছি। তুমি তুমি আমাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ, 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 নাও ইটস ফাইন, নাও ইটস ফাইন। সো কুইকলি, যেহেতু ওকে। এখন আমাদের কিছু গ্লিচ দেখা যাচ্ছে, সো লেট মি অ্যান্সার ইট। সো হোয়াট ডিড ইউ আস্ক, মানে অ্যাডজাস্টমেন্টটা কোথায় অ্যাডজাস্টমেন্ট? কারণ আমি একটা একটা কিন্তু অ্যাডজাস্টমেন্টের কথা বললাম, যে আমি কেমনে হোলি ক্রসে হচ্ছে অ্যাডজাস্ট করতে পারলাম, এন্ড হোয়াট এটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। ক্লাবে ক্লাবে কাজ করতে গিয়ে সবার সাথে তো একটা গ্রুপ কাজ করা হচ্ছে। ইভেন তুমি ও স্টুডেন্ট আচ্ছা। কাউন্সিলর কাজ করেছো। তো সেই জায়গায় ডিসিশন নিতে গিয়ে কারোর সাথে দেখা যায় যে কনফ্লিক্ট লেগে যায়, বা হচ্ছে ও এটা চিন্তা করছে, আমি এটা চিন্তা করছি। মানে এই জায়গা হ্যাঁ, থেকে আর কি আন্ডারস্ট্যান্ডিং ইস্যু সবার সাথে, যে ওটা হ্যাঁ। তুমি কিভাবে হ্যান্ডেল করতে। এখন আমি একটা আমি দুইটা পয়েন্ট অফ ভিউ বলবো। একটা হচ্ছে যে কলেজে I was at my most positive self. মানে even though I was vulnerable, I was going through a lot in my personal life, but আমি বলবো যে I was very cheerful. খুব চেয়ারফুল থাকতাম সবসময়, আমাকে হেল্প বক্স ডাকা হতো, বিকজ মানুষজন জানতো যে সাবার কাছে কোনো হেল্প চাইলে মানে খালি হাতে ফেরত আসতে হবে না। সো আই উড হ্যাভ ডান এনিথিং অ্যান্ড এভরিথিং টু হেল্প সামওয়ান। হ্যাঁ। সো ওই পয়েন্ট থেকে হচ্ছে আই রিসিভড আ লট অফ লাভ এন্ড এপ্রিসিয়েশন ফ্রম মাই ক্লাসমেটস। এমন একটা ছোট্ট একটা ইনসিডেন্ট আমি বলবো, সেটা হচ্ছে যে আমি একবার স্টুডেন্ট কাউন্সিলে তো ভোট হয়ে থাকে, রাইট? ইলেকশনের মাধ্যমে কিন্তু সিলেক্ট করা হয়ে থাকে যে যে কে ক্লাসে রিপ্রেজেন্টেটিভ হবে। আমি সেদিন অ্যাবসেন্ট ছিলাম, গিভেন আমি অ্যাবসেন্ট অনেক থাকতাম। সো আমি হচ্ছে আনফর্চুনেটলি ওই দিনটাতেই অ্যাবসেন্ট ছিলাম। এন্ড আমার ক্লাসমেটসরা এতটা ভালোবাসতো বা এতটা সাপোর্টিভ ছিল যে দেয়ার ওয়ে টু পিপল যে হচ্ছে আমার নামের এগেনস্টে হচ্ছে দাঁড়াতে চেয়েছিল, যে আচ্ছা ওরা দাঁড়াবে সাবার বদলে, বাট ওরা যখন ভোটটা পাবে তখন এটা আমাকে হচ্ছে রিপ্রেজেন্টেটিভ বানাবে। সো কত সেলফলেস একটা অ্যাক্ট হইতে পারে, বাট এটা হচ্ছে রুলের এগেনস্টে ছিল। সো তখন হচ্ছে এই রুলটা বাদ দিয়ে দেওয়া হয় যে না, ও নাই, so she cannot stand, no one else can replace her, or no one can stand as a substitute to her. হ্যাঁ। সো এটা আমার জন্য বলবো যে ওয়ান অফ দ্য বেস্ট ফর্ম অফ লাভ আমি বলতে পারি, বা অ্যাপ্রিসিয়েশন বলতে পারি, যে কতখানি আমার হুম, হুম। ক্লাসমেটস আমাকে চায় যে আমি যেন রিপ্রেজেন্টেটিভ হই, যে আমার অ্যাবসেন্সটাকে যেন আহ মানে ম্যাটার হিসেবে সে দেখতে চায় না। সো এইটা হচ্ছে আমি বলবো, এর মানে এর রিজন হচ্ছে যে আমি অনেক হেল্প করতাম, আমি অনেক কোঅপারেটিভ থাকতাম। দ্যাট ওয়াজ দি কেস। এরপর হচ্ছে আমাকে যদি বলা হয়ে থাকে ক্ল্যাশ বা কিছু, ডেফিনেটলি আই ফেসড চ্যালেঞ্জেস, বিকজ আমি একটা আউটসাইডার ছিলাম। দেয়ার ওয়্যার সার্টেন পিপল যারা হচ্ছে এই জিনিসটা মানে একটু মেনে নিতে কষ্ট হয়, যে একজন আউটসাইডার হিসেবে আসলো, সে এত তাড়াতাড়ি সবার ফেভারিট হয়ে যাচ্ছে, সে সবগুলা ক্লাবের হচ্ছে লিডার হচ্ছে। তো এটা না খুব স্বাভাবিক, যে যারা এতদিন দাপট নিয়ে হচ্ছে চলে আসছে, হ্যাঁ, স্কুল লাইফ থেকে, হঠাৎ করে দেখছে একজন নিউ কামার এসে এত সাপোর্ট পাচ্ছে সবার কাছ থেকে, টিচাররাও পছন্দ করে, কারোর সাথে কোনো সমস্যা নাই, অ্যাপ্রিসিয়েশন পাচ্ছে, সাপোর্ট পাচ্ছে। সো আই ডিড ফেস চ্যালেঞ্জেস ফ্রম দ্যাট, কিছু রেজিস্ট্যান্স ছিল, বাট আমি সবসময় জিনিসটা চুপচাপ, মানে আমি কখনো হচ্ছে ডিরেক্ট ঝগড়ায় আমি যেতাম না, এটা আমারও এখনো স্বভাব। আমি
সবসময় চেষ্টা করি হচ্ছে কনফ্লিক্ট কতখানি অ্যাভয়েড করা যায়। সো এটা আসলে আমার ফ্রেন্ডসরা নোটিস করতো যে খামাখা আমি কিছু পুশ পাচ্ছি, খামাখা কিছু চাপ সৃষ্টি করা হচ্ছে আমার আমার কেসে, আমার কাজে, বা আমাকে খোঁচা দেয়া হচ্ছে, টন্ট করা হচ্ছে বা র্যাটল করা হচ্ছে, এই জিনিসগুলো হতো। কিন্তু আমি হচ্ছে চুপ থাকতাম। মানে আমার একটাই ধর্ম ছিল চুপ থাকা, মানে কিছু উল্টা ঝগড়াঝাটি কিছুই করতাম না। সো এটার কারণে একটা ভালো দিক হলো যে যে মানুষগুলোর সাথে আমার কিছু, আমার তরফ থেকে কোনো সমস্যা ছিল না, কিন্তু এই যে একটা একটা টাফ কম্পিটিশন যে ভাবটা ছিল, আজ তারা আমার খুবই ভালো ফ্রেন্ডস। সো তারাই আমাকে সাপোর্ট করে, তারাই অ্যাপ্রিসিয়েট করে, তারাই আমাকে ইন্সপিরেশন হিসেবে দেখে যায়। সো তারাই আমাকে হচ্ছে সব দিক থেকে এখন সবসময় মানে আছে না যে সাথে থাকে। সো এটার পিছনে আমি বলবো এটাই যে আমাদের কোনো ধরনের ব্যাড ব্লাড বা কোনো ধরনের ব্যাড ফাইট হয় নাই। সো মানে ইফ ইউ আস্ক মি, দ্যাট ইয়েস, আমি মানুষকে হেল্প করতে পারতাম, সবসময় হাসি খুশি থাকতাম, মজা করতাম, আড্ডা দিতাম। মানে ট্রান্সপোর্টে আমি উঠলে সবসময় দুষ্টামি করতাম, মানে সবাই জানতো যে সাবা অলওয়েজ ফাইজলামি করবে। সো ওই জন্য আমি যেদিন কলেজে যেতাম না, মানুষ মিসও করতো, আমাকে খবর নিত যে কেন আসলি না ট্রান্সপোর্ট, একটু মানে তুই আসলে হচ্ছে জমে, সবসময় একটা তুই ফুর্তি করতে থাকিস। সো ওইটা একটা পয়েন্ট ছিল। সো আমার ব্রিলিয়েন্ট স্টুডেন্টদের সাথেও খাতির ছিল, কিন্তু আমি আসলে কখনো এরকমও ছিলাম না যে স্বার্থ, মানে আছে না যে ও টপ স্টুডেন্ট, ওর কাছে সবসময় খাতির রাখবো যাতে আমি কিছু নোটস পাই বা কিছু পাই। এই ধরনের মেন্টালিটিও আমার মধ্যে কখনো ছিল না, কারো সাথে নাই পাছে নাই। আর কয়েকটা ফ্রেন্ড থাকতো, ওদেরকে নিয়ে ঘুরে বেড়াতাম, মজা করতাম, আর আমার যে ক্লাবের কাজ ছিল সেগুলো করতাম। আর ক্লাবের ব্যাপারেও আমি কখনো বসই থাকতাম না, মানে লাইক হ্যাঁ এমনই হতে হবে, মানে লিডার এইটাই পুশ করতে হবে, এই অ্যাটিটিউডটা আমার মধ্যে ছিল না। আমি সবার কাছ থেকে শুনতাম, জানতাম। মাঝে মধ্যে হলো যে কাজের চাপ পড়লে আমি দেখতাম আমার চেয়ে বেটার পারফর্ম করলে আই আই লেট দেম ওয়ার্ক অ্যাজ ওয়েল। কারণ লিডারশিপ মানে এই না যে সবসময় আমাকেই সবকিছু করতে হবে। লিডারশিপ মানে এটাও যে কেউ যদি আমার চেয়ে বেটার করে বা কেউ যদি আমার চেয়ে বেশি আগ্রহী থাকে, তার জন্য স্থানটা অন্যকে ছেড়ে দিয়ে দিই। কাজ করে নেওয়া। হ্যাঁ, অন্যদেরকে দিয়ে কাজ করে নেওয়া, তারা যদি কাজটা করতে চাচ্ছে তাহলে তারা করুক, কোনো সমস্যা নেই। তো আমার মধ্যে এই জিনিসটা ছিল না যে না আমাকে অ্যাটেনশন বা স্পটলাইটটা নিতে হবে, এই কারাকারি মেন্টালিটি না থাকার কারণে আম, আমি আসলে কলেজ লাইফে ভালো মেমোরিজই আমি বেশি পেয়ে আসছি, আর ভালো সাপোর্টারই পেয়ে আসছি যারা আমাকে এখনো সাপোর্ট করে যায়। হয়তোবা আমি কানেক্টেড না, কারণ মানে ইউনিভার্সিটি করে ভিন্ন, সার্কেল পুরো ডিফারেন্ট হয়ে গেল, আমি অনেক মানে দেশ বিদেশে হচ্ছে যাওয়া শুরু করলাম, একটু ডিসকানেক্টেড হয়ে গেছি। বাট আই নো ফর আ ফ্যাক্ট দ্যাট আই হ্যাভ আ লট অফ ওয়েল উইশার্স ফ্রম কলেজ ফর দিস। এন্ড ওই চ্যালেঞ্জেস গুলোই আসলে মজা লাগে এখন যখন তাকাই দেখি, তখন মনে হয় যে যে এরকম রাইভালরি কম্পিটিশন যে ক্রিয়েট গুলো হতো, দ্যাট অ্যাকচুয়ালি মেক্স মি স্মাইল নাও। মানে এটাই হচ্ছে ম্যাচুরিটির সাথে টাইমের সাথে মানে বের হয়ে আসে আর কি। আমরা অনেক সময় এখন যারা স্টুডেন্ট হিসেবে আছি খুবই ফ্রাস্ট্রেটেড হয়ে যেতে পারি যে কেন আমার সাথে এরকম হচ্ছে, কেন আমাকে বুঝে না, কেন আমার সাথে এরকম বিহেভ করছে। বাট আফটার 5 years it doesn't matter. It actually doesn't matter because life এত ডিফারেন্ট হয়ে যায় সবার কেসে। সো তখন এই কম্পিটিশনটা আসলে আর থাকে না। সো দ্যাটস রিয়েলি ইন্টারেস্টিং। তো এই করে আমাদের শেষ হচ্ছে ফার্স্ট সেগমেন্টটা, এবং এটা পুরোপুরি ডেডিকেটেড করা হচ্ছে আমাদের 70 এবং 71 ব্যাচ, যারা এবার কারেন্ট আমাদের ব্যাচ চলছে কলেজে। তো আমরা এখন চলে যাবো আমাদের সেকেন্ড সেগমেন্ট। তো সেকেন্ড সেগমেন্টে চলে আসছে কলেজ শেষ করে যাবার পর বিশ্ববিদ্যালয় ভর্তি যুদ্ধ। তো কিভাবে তুমি ভর্তি প্রিপারেশন নিয়েছো, কি ট্রমা কাজ করেছে, এগুলো আসলে সবাই সাফার করে, আর শুনতে শুনতে আসলে মুখস্থ হয়ে গেছে যে এরকম এরকম হতে। তো ডিফারেন্ট প্রশ্ন হচ্ছে যে যেখানে তুমি যে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, ইভেন তোমার একাডেমিক পারফরমেন্স একদম অনেক এক্সিলেন্ট, সেইটা থাকা সত্ত্বেও তুমি কিন্তু ডাক্তারি ইঞ্জিনিয়ারিং যেতে পারতে, তুমি কিন্তু সেখানে ভালো করতে পারতে, কিন্তু তুমি সেই সব জায়গা চুজ না করে তুমি আইবিএ চুজ করেছো। এবং আইবিএটা কিন্তু খুব মানে এখন রিসেন্ট হচ্ছে, কেউ হচ্ছে চীনে সবাই, কিন্তু তোমার সময় যদি চিন্তা করা হয় যে ওই সময় কিন্তু না আসলে এত তখন এত আইবি ছিল ছিল না। না একদম। এবং মানে আইবি ছিল, এত আইবি পপুলার ছিল না, নেভার দেয়ার। হ্যাঁ, এবং বললে এবং শুনলে মনে করতো যে আইবি পরে কি হবে, কিছুই হবে না, মানে এমন একটা সবার এক্সপ্রেশন আসতো। তো সেই জায়গা থেকে যে তুমি ওই একটা রিস্ক, যেখানে সবাই বলছে আইবি পরে কি হবে, আইবি কি জিনিসটা, এরকম শুনছো, এবং হ্যাঁ, সেই জায়গা থেকে তুমি আইবিএ চুজ করলা, তো কি জিনিসগুলো তোমার আসলে কাজ করেছিল, মোটিভেশন সো বলো বা বা যে হ্যাঁ হ্যাঁ চিন্তাটা। হ্যাঁ, মানে আমি অলরেডি এটা একটা জিনিস মেনশন করলাম যে আমার আম্মু হচ্ছে চাইতো, বিকজ আমাদের
একজন নেইবার ছিলেন, প্রতিবেশী একটা আপু ছিল। তো ওনাকে হচ্ছে আমরা দেখেছিলাম যে কিভাবে উনি আইবি তে পড়াশোনা করে তারপরে হচ্ছে একটা খুব ভালো চাকরি পায়, তারপরে হচ্ছে সে মানে সুন্দর মতো তার ফ্যামিলিটাকে হচ্ছে তুলে ধরে। হ্যাঁ, সো আমার কেসেও যেটা হয় যে আমি হচ্ছে আমি বলবো না যে আমি খুবই হাইলি প্রিভিলেজড ফ্যামিলি বিলং করি। আই হোপ এটা অনেকের জন্য ইন্সপায়ারিং হইতে পারে। সেটা হচ্ছে যে যেহেতু আমার বাবা অনেক বিজনেসে লস ফেস করে থাকে, আমার মা ছিল না। সো আমার সবসময় এটা মাথায় ছিল যে আমি যখনই ইউনিভার্সিটি শেষ করব, তখন যেন আমি যেভাবেই হোক না কেন নিজে পায়ে দাঁড়াতে পারি, প্লাস ফ্যামিলিটাকে রান করতে পারি। তো সেটা করা কেসে আমি যেটা আহ বেশ কিছু বিষয় মানে ছিল এই কেসে। এক নম্বর হচ্ছে যে আমার মা তো ডেফিনেটলি আইবি এর এই গ্লোরিটা দেখতে পারে যে আচ্ছা কিভাবে তারা জব পাচ্ছে, কিভাবে একটা ডিমান্ড থাকে মার্কেটে, যদিও মানুষজন জানতো না ইন জেনারেল। মানে তখনকার আমলে আইবি হচ্ছে খুব মানে প্রিমিয়াম অথবা খুব নিশ, খুব কিছু সংখ্যক মানুষ হচ্ছে আইবি তে যেয়ে থাকে। তো সেইভাবে আর সবাই চিনেও না ব্রড লেভেলে। সো ওই জায়গাটা হচ্ছে আম্মু আমাকে বেঁধে দেয় যে এটা হচ্ছে তার ড্রিম। সো দ্যাট হেল্প, দ্যাটস ওয়ান। নাম্বার টু হচ্ছে আমি আমি ছোটবেলায় একটা ইন্টারেস্টিং জিনিস বলতাম। আমি আমি ছোটবেলায় বলতাম যে সবাই ডাক্তার হতে চায়। হ্যাঁ, তো সবাই যদি ডাক্তার হয় তাহলে আমি কি করব? আমি হচ্ছে ডাক্তারদের নিয়ে কাজ করব। তাইলে আমার ফ্রেন্ডদেরকে নিয়ে আমি একসাথে কাজ করতে পারবো, ওরা আমার আমার সাথে হচ্ছে থাকবে। সো আই উইল ওয়ার্ক উইথ দ্য ডক্টরস বাট আই উইল নট বি আ ডক্টর। সো এটা হচ্ছে আমার মনে হয় 10 বা 11 বছর বয়সের কথা। তখনকার টাইমে আমি বলতাম যে সবাই ডক্টর হতে চায়, আমি কেন ডক্টর হব? সো এই টাইপের একটা মেন্টালিটি ছিল। মানে আই অলওয়েজ ওয়ান্টেড টু স্ট্যান্ড আউট, মানে আই ওয়ান্টেড টু হ্যাভ মাই ওন লেগাসি। আমার আমি যেটা করব, ইট উইল বি ডিফারেন্ট, ইট উইল নট বি কমন, and if possible people can follow that, but I will have my own path. That's my style. So even আমি হচ্ছে আইবি থেকে বের হয়েও I chose different kind of jobs. I worked in a health startup. I'm still working in a health company. Okay, so I'm not a doctor, but I'm working with all the doctors. So technically, I actually did what I said, when I was, really young, and dealing with the doctors. And সবকিছু হেলথ কেয়ার নিয়ে আমি ইনোভেশন প্রোডাক্টস এন্ড সার্ভিসেস আমি বের করতে পারছি। সো এটাও ডিফারেন্ট। অনেকে নামও জানে না প্রাভা হেলথ কেয়ার কি, বাট হয়তোবা 5 years পর পিপল উড বি জাস্ট লুকিং এট দ্যাট। সো হু নোজ। বাট পয়েন্ট এখানেই যে আমি কখনো হচ্ছে সবাই যেটা করে সেটা আমি করব এই এই ধারণা আমি মানতাম না। আমি সবসময় আই ওয়ান্টেড টু স্টে ডিফারেন্ট, আচ্ছা একটু ডিফারেন্ট কি করা যায়। এইটা একটা। সেকেন্ডলি হচ্ছে সায়েন্স নেওয়ার পিছনে মেইন রিজনই ছিল আমি যেন আইবিএ তে ভর্তি হতে পারি। এটা খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট। যখন আমি স্কুলে হচ্ছে কমার্স বা সায়েন্স নেওয়ার অপরচুনিটি ছিল, তখন আমার প্রিন্সিপাল বলে যে ইফ শি ওয়ান্টস টু গেট ইনটু আইবিএ দেন শি শুড টেক সায়েন্স, বিকজ আইবিএ এর জন্য হচ্ছে মেন্টাল ম্যাথ, মানে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন অনেক স্ট্রং হতে হয়, এন্ড স্ট্যাটিস্টিক্যালি হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে বেশি চান্স পেয়ে থাকে। তো ওই পয়েন্ট অফ ভিউ থেকে আমি হচ্ছে সায়েন্সটাকে রাখি। সো আমি সায়েন্সে পড়াশোনা করিনি কারণ আমি ডাক্তার হতে চাই বা ইঞ্জিনিয়ার হতে চাই, কারণ আই ডিডন্ট এনজয় ফিজিক্স অ্যাজ ওয়েল, রাইট? অ্যাজ আই টোল্ড ইউ যে ফিজিক্স প্র্যাকটিক্যাল অ্যাকচুয়ালি হন্টেড মি লাইক এনিথিং। So I didn't want to be engineer at all. Doctor, তো I told you যে I want to work with the doctors but not be a doctor. সো ওই পয়েন্ট অফ ভিউ থেকেই আম, আমার কাছে মনে হচ্ছিল যে আইবিএ ইজ দ্য বেস্ট প্লেস টু মানে জয়েন অর স্টাডি। কারণ বাংলাদেশে আমি যদি বিজনেস স্কুলের দিক থেকে বেস্ট বলে থাকি দেন নাথিং বিটস আইবিএ। সো ওই গোল থেকেই আই অ্যাকচুয়ালি টুক আ স্টেপ। আই স্টিল রিমেম্বার যখন আমি আইবিএ বলতাম আমার ক্লাসমেটরা বুঝতে পারতো না যে এটা কি, হোয়াট এম আই টকিং অ্যাবাউট, হোয়াট ইজ আইবিএ। তারপর আমি মানে সাপোজ লাস্ট ইয়ারে যে দেখলাম কিছু মানুষেরও হচ্ছে টার্গেট হয়ে গেল আইবিএ তে পড়বে। তার আগে পর্যন্ত আই নেভার হার্ড এনিওয়ান টক অ্যাবাউট ইট। সো হ্যাঁ, সো আই ওয়াজ ডেডিকেটেড এন্ড আই ওয়াজ ভেরি ফোকাসড অ্যাবাউট দিস, এন্ড আমি প্রিপারেশন অ্যাডমিশনে ঠিক সেভাবেই হচ্ছে আমি নিয়েছিলাম যেন আমার আইবিএ তে মানে হয়ে থাকে, বিকজ ইটস আ ডু অর ডাই সিচুয়েশন। ইট ওয়াজ আ ডু অর ডাই সিচুয়েশন। এখানে তাহলে এখানে কি তাহলে তুমি বলবে যে আসলে আমরা অ্যাডমিশনের সবাই কিন্তু সব ইউনিটি সব গ্রুপে আসলে হিউম্যানিটিজ বিজনেস এবং সায়েন্স বলি যে আমরা হ্যাঁ। চতুর্দিকে চিন্তা করি। হুম। সায়েন্স বললে তো হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি এই ইউনিট ডাক্তার ইঞ্জিনিয়ার অমুক জায়গায় পরীক্ষা দাও অমুক জায়গায় পরীক্ষা দাও প্রত্যেকটা গ্রুপে। তো তুমি কি বলবা যে আসলে এত পরীক্ষা দিকে নজর না দিয়ে একটা দিকে ফোকাস দাও এবং যেটা পড়তে চাই বা যেটা পড়তে ভালো লাগে সেটাতে ফোকাস দিয়ে যেতে আমার প্রিপারেশনটা নিই, তাহলে কিছু হয়? কোনটা আমি ভালো? আমি একটা বিষয় আমি আমি একটু শেয়ার করব আমার অ্যাডমিশন টেস্টের কাহিনীটা। এর রিজন হচ্ছে আমি আমি একটা ইন্টারেস্টিং জিনিস বলি। সেটা হচ্ছে যে এইচএসসি তে আমার পুরো এন্টায়ার সার্কেলে আই ওয়াজ দি অনলি ওয়ান যে গোল্ডেন মিস করে। সো দ্যাটস দ্য ইন্টারেস্টিং। আমি জিপিএ 5 পাই,
বাট আই মিসড গোল্ডেন এন্ড আই ওয়াজ দি অনলি ওয়ান। মানে আমার যদি আমি এন্টায়ার ইভেন এক্সটেন্ডেড সার্কেলও বলি, দ্যাটস লাইক 20 or 25 পিপল যাদের সাথে আমি মানে উঠা বসা করতাম সবসময়, খাতির হতো, আই ওয়াজ দি অনলি ওয়ান। হ্যাঁ, বাট আই ওয়াজ দি অনলি ওয়ান যে হচ্ছে 5টা জায়গায় চান্স পায়, ওয়ের এভার আই গেভ অ্যাডমিশন। পুরা 100% সাকসেস রেট, অনলি ওয়ান। এন্ড আমার এক্সটেন্ডেড সার্কেলে দে ওয়ার দ্য পিপল যারা হচ্ছে তাদের মানে ডিজায়ার্ড প্লেসে হচ্ছে, মানে ইটস অ্যান আনফর্চুনেট, আই এম নট প্রাউড অফ ইট, but it's an unfortunate that they didn't get their desired admission places, even though they were way more talented than I was. Hey, they were really talented. They had better results, but I was the one. যেখানে যেখানে আমি admission দিয়ে আসছি, I got it. So, আমি কোথায় কোথায় আমি দিয়েছি? I applied for IBA. I applied for Dhaka University ঘ ইউনিট because I wanted to be a part of economics. আমার বাবার খুব শখ ছিল যে আমি যেন ইকোনমিক্স নিয়ে পড়ি, so I kept his dream as well. But I was not just talking about my mother, I was thinking about my father as well. So he was like, economics is a really royal subject, so you should study. তারপর আমি বিউপি তে দেই, তখন মানুষ বিউপি চিনতো না, আমার বাপ বিউপি বলতে যে বুয়েট মনে করতো, so it was বিউপি। আমি তখন বিউপি তে হচ্ছে দিলাম, সেখানে হলো। তারপর হচ্ছে আমি জেইউআইবিএ তে দেই বিকজ আই ওয়ান্টেড টু ডু সাম প্র্যাকটিস, যে আচ্ছা অ্যাডমিশন টেস্টের ভয়টা কেমনে কাটাবো। সো জেইউআইবিএ তে আমার হয়ে যায়। আর হচ্ছে মেডিকেলে, মেডিকেলটা খুবই ফানি। মেডিকেলে আমার পুরো রিলেটিভস দে ওয়ার লাইক দে উড কিল মি ইফ আই ডোন্ট পার্টিসিপেট ইন মেডিকেল এক্সাম। সো ফোর্স করে আমাকে হচ্ছে মেডিকেলের এক্সামটা দেয়। আমার একটাই দোয়া ছিল যে আমি যেন ফেল না করি, কারণ আমি যদি ফেল করি তাহলে হচ্ছে মানুষ বুঝে যাবে যে আমি পড়ি নাই। সো মাই only goal was to pass the exam. My second goal was to get private, যাতে আমাকে কেউ ভর্তি না করে বাসা থেকে, কারণ সবাই পাবলিক পড়াবে। সো আমি জাস্ট এটাই দোয়া করছি, আল্লাহ আমাকে তুমি প্রাইভেটটা দিও, আমি পাবলিকে চান্স পাইলে আমাকে ঠ্যাঙ্গামারা কলেজ হলেও পাঠাই দিবে। হ্যাঁ, তো খুবই ক্রিটিক্যাল একটা সিচুয়েশন, রাইট? আমি আমার বাবাকে বললাম যে বাবা আমি কি করব, কারণ অ্যাডমিশন টেস্টে আমার একটা খুব ইন্টারেস্টিং সাকসেস স্টোরি ছিল। আমি প্রত্যেকটা এক্সামের আগে 7 দিন, 4 দিন, 3 দিন করে পড়ছি। সাপোজ ঘ ইউনিটের আগে আই স্টাডিড ফর 4 days, জেইউ আইডি এর আগে 2 days, 3 days, হ্যাঁ, বিউপির আগে 3 days। তারপর আমি হচ্ছে বাবাকে বললাম যে মেডিকেলের আগে তাহলে আমার 1 ডে পড়া উচিত। বাবা বললেন না তুমি পড়বা না, একদিনও পড়বা না, তুমি পড়লে তুমি চান্স পাওয়ার চান্সেস আছে, ডোন্ট স্টাডি। বিকজ মাই ফাদার ওয়াজ দি ওনলি ওয়ান ইন দি এন্টায়ার রিলেটিভ সিনারিও who was supporting IBA. He was like, you go for IBA, তোমার যেহেতু এটাই ফোকাস, মেডিকেল নিয়ে তোমার চিন্তা করার দরকার নেই, সিন্স খালা মামা চাচা সবাই চায়, জাস্ট অ্যাপিয়ার কর, বাট কিছু পড়ো না, পড়লেই চান্স পাবা পাবলিকে। মানে কত বড় কনফিডেন্স, এটা কোনো ওভার কনফিডেন্স! হ্যাঁ, আশ্চর্যজনক কথাবার্তা। আমি লিটারালি পড়ি নাই। আমি আমি এত লেট করে হচ্ছে অ্যাডমিশনের জন্য ফর্ম নেই যে আমার সিট পড়ে ময়মনসিংহ কলেজে। হ্যাঁ, মানে কত লেট আমি, যে ঢাকার সব কলেজে সিট ডান, দেন আই গট মাই সিট ইন ময়মনসিংহ। তো আমি ভাবলাম ময়মনসিংহে পাওয়ার পর আমাকে মনে হয় না ফ্যামিলি থেকে পাঠাবে, না আমাকে ট্রেনের টিকিট কেটে দিছে যে যাও, ইউ গো দেয়ার এন্ড ইউ গিভ এক্সাম। ওকে, গেলাম। সারা রাত কলেজে 2-3টা বান্ধবী পেয়ে গেলাম সেখানেও, যে ও তোরাও আসছিস ময়মনসিংহে, সিট চল মজা করি। তো আমরা সারা রাত মজা করলাম, ফাইজলামি করলাম। সকালবেলায় উঠে এক্সাম দিলাম, কিচ্ছু পড়ে যায়নি। মাইন্ড ইট, এভরিথিং দ্যাট আই রোট ওয়াজ বেসড অন ঘ ইউনিটের যে এক্সাম প্রিপারেশন ছিল, বেসড অন আমার ইংলিশের যতটুকু নলেজ ছিল এবং তিথি মিসের শিক্ষা। হ্যাঁ, বায়োলজি ওয়াজ অল অ্যাবাউট হোয়াট তিথি মিস টট মি, আর কিচ্ছু না। অতটুকু নলেজ নিয়ে আমি পুরো গোল্লা ভরাট করে আসলাম। আমাকে আশেপাশে মানুষ বলে কি আপনি কি সেকেন্ড টাইমার? আমি বললাম কেন, আমাকে দেখে সেকেন্ড টাইমার কেন মনে হচ্ছে? বলে আপনি এতগুলো ভরাট করে ফেলছেন, এতগুলো পারলেন কেমনে? বিকজ আই ডিডন্ট ওয়ারি, রাইট, যে আপনি চান্স পাবো কি পাবো না, নেগেটিভ মার্কিং নিয়ে টেনশন। আমি যা পারি আমি তাই গোল্লা ভরাট করছেন। সবাই বলে আপনি মনে সেকেন্ড টাইমার না, 3জন জিজ্ঞেস করছে আমাকে। তো এটা খুব ফানি ছিল। আলটিমেটলি রেজাল্টে কি আসলো? আই গট বাংলাদেশ মেডিকেল ফর 0.25 মার্কস এর জন্য আমি পাবলিক পাইনি। মানে ব্রিলিয়েন্ট। দ্যাট ওয়াজ দি এক্সাক্ট রেজাল্ট দ্যাট আই ওয়ান্টেড। বেঁচে গেছো। পুরো বেঁচেছি কানের পাশ দিয়ে বুলেট। হ্যাঁ, 0.25 স্কোরের জন্য আমি এটা কোনোদিনও ভুলবো না। কারণ ওই এক্সামের রেজাল্টে 4 দিন পরে আইবি এর পরীক্ষা। সো বাসায় তো একদম গভীর অবস্থা, মহাভারত হয়ে যায় যে ও কেমনে পাবলিকে চান্স পাইলো না, ও বাংলাদেশ মেডিকেল। আমি বললাম, বাংলাদেশ মেডিকেল তো নাম্বার 1, ইউ শুড বি সেলিব্রেটিং। আমার রিলেটিভস না 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 না, ইউ ডিডন্ট স্টাডি দ্যাট, ইউ গট মেডিকেল। তো 4 দিন ধরে তারা খুব গম্ভীর, আর আমার তো ডু অর ডাই, যে আমি 4 দিনে যদি আইবিটা আমার না হয়, আই এম ডেড, আই হ্যাভ টু গো টু মেডিকেল অর সামথিং এলস। সো 4 দিন পরে আইবিএ হলো, এন্ড 15 দিন লাগে রেজাল্ট আসতে আইবি এর। ওই 15 দিন আমি ঘুমাইতে পারিনি।
those 15 days were the worst days of my life. আমি সবসময় টেনশনে থাকতাম কি হবে। আর বাট হ্যাঁ, রিলেটিভস ওয়ার রিয়েলি আপসেট, বাট এখন দে আর হ্যাপি বিকজ আমি মানে খুব ফাস্ট কেরিয়ার গ্রোথ আসছে। বাট অ্যাডমিশন টেস্ট আমি বলবো যে আমি এত পড়াশোনা, আই থিঙ্ক ছোটবেলায় হচ্ছে যে বৃত্তি পরীক্ষার টাইমে আই আই স্টাডি লাইক দ্যাট। আর এত পড়াশোনা আমি অ্যাডমিশন টেস্টের টাইমে আই ইউজ টু স্টাডি 18 hours a day। পানি খেতাম, বিস্কিট খেতাম, 18 hours টানা পড়তাম। মানে আমি আই ওয়াজ জাস্ট টু ফোকাস বিকজ আই কুডেন্ট বেয়ার দ্য ফ্যাক্ট দ্যাট আই ডিডেন্ট গেট গোল্ডেন, এন্ড ইট ওয়াজ রিয়েলি হিউমিলিটিং ফর মি। বিকজ আমার কথা হচ্ছে যে আমি যেখানে এত ট্রমাটাইজিং একটা সিচুয়েশনে পড়ে I got golden A plus in SSC, then why wouldn't I get, you know, golden in HSC? So I had to make sure যে আমি যে টার্গেট আমার ছিল প্রত্যেকটা যেন আমার bullseye হয়। So alhamdulillah, that happened. That worked out because I was super razor sharp focused. So এখন, if I come to your question, যে whether you should be doing or going in different directions, if you look at my track record, I did go in different directions. I did go for medical. I did go for um, D unit. I did go for IBA, JU IBA. Maybe আমি ওখানে ভর্তি হতাম না বিকজ আমার বাসা থেকে অনেক দূরে হয়। BUP, something people never heard of back that time. So I would say that have backup plan. এগুলো আমার ব্যাকআপ প্ল্যান ছিল যে আমার IBA না হলে আমি ডিইউ নিতে যাব, ইকোনমিক্সে পড়বো। যদি ইকোনমিক্স আমি না পাই তাহলে আমি বিউপিতে যাব। যদি বিউপি না হয় তাহলে আমি JUIBA তে যাব। JUIBA না হলে দেন আই উইল গো টু মেডিকেল। সো দ্যাটস মাই লাস্ট অপশন। আলটিমেটলি ডাক্তার হতে হবে। তো এই ট্র্যাক রেকর্ডটা হচ্ছে রাখা উচিত, কারণ আমার কাছে মনে হয় নাম্বার ওয়ান, ইট গিভস ইউ কনফিডেন্স। মানে এক্সামের একটা প্র্যাকটিসের মতো হয়ে যায়, পরীক্ষা হলের ভীতিটা দূর হয়ে যায়। তখন আমার মনে হয় যে পরীক্ষা হলে ভীতি দূর করা উচিত মানুষের। হ্যাঁ, সেটার জন্য হলেও এক্সাম দিতে যাওয়া উচিত। এটাতে কোনো দোষ নাই, এটাতে মানে চান্স পেতেই হবে এমন কোনো কথা নেই, বাট অ্যাটলিস্ট কনফিডেন্সটা বিল্ড হওয়া। হ্যাঁ, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে টাইম ম্যানেজমেন্ট শিখতে পারা যায় তখন, যে আচ্ছা কোন এক্সামে কোন টাইমে আমি কতটুকু স্ট্রেস ম্যানেজ করতে পারবো সেটা শেখা যায়। থার্ড হচ্ছে ইউ নেভার নো যে কোন সেগমেন্টে ইউ উইল এনজয়। মেবি ইউ আর টার্গেটিং ফর মেডিকেল, মেবি আল্লাহ সহায়ও হলো না, তো তখন মেডিকেল না হয়ে যদি একটা ডিফারেন্ট কেরিয়ার প্যাথে যদি হয়ে থাকে এডুকেশন, দেন গো ফর ইট। আমার যদি IBA না হতো আমি হয়তো বা একটা ইকোনমিস্ট হয়ে যেতাম। আমি বিজনেস স্টুডেন্ট হয়ে আমি এখন টেকনোলজি নিয়ে কাজ করছি। আই এম ওয়ার্কিং উইথ IT টিম। সো আই এম আ বিজনেস গ্র্যাড বাট ওয়ার্কিং উইথ টেকনোলজি, রাইট? সো কেরিয়ার প্যাথ ক্যান ডিফার। ইট ডাজন্ট ম্যাটার যে কোন ইউনিভার্সিটিতে আমরা যাচ্ছি, ইটস আ ট্যাগ দ্যাট ইউ হ্যাভ। সো আজকে IBA না হলেও যদি যে কোনো ইউনিভার্সিটিতেই আমরা পড়ি না কেন, উই হ্যাভ টু মেক শিওর দ্যাট উই মেক দ্য বেস্ট টাইম আউট অফ। ওকে, আমরা অনেক সময় ডিপ্রেসড হয়ে যাই যে আমাদের স্বপ্নের বুয়েটে আমরা চান্স পেলাম না, আমাদের স্বপ্নের ঢাকা মেডিকেল কলেজে আমরা চান্স পেলাম না, তাইলে কি আমার লাইফটা বৃথা? না। একটা ইনস্টিটিউশন আপনার লাইফের ওয়ার্থ কোনো দিনও ডিসাইড করে না। হ্যাঁ, আমি যদি IBA তে পড়ি কি পড়ি না এটা না জানলেও আজকে আমি লাইভ সেশনটাতে আসতাম। অনেকেই জানে না। মানে আই এম প্রিটি শিওর 11,000 people, they don't know where I studied, right? So it doesn't matter. What matters is who you are as a person, as a personality, what you're doing, your work matters. So আমার মতে নিজের লাইফের ওয়ার্থ, নিজের ক্যালিবার, পোটেনশিয়াল একটা ইউনিভার্সিটির উপর বেস করে কখনোই মানে ক্যালকুলেট করা উচিত না, কনসিডার করা উচিত না। ইউ শুড নট মানে ক্যালকুলেট ওর ভ্যালু ইয়োর সেলফ বেসড অন অ্যাডমিশন টেস্ট। Take it seriously, but not more seriously than life. কিন্তু এখানে আমরা তো সবসময় ইউনিভার্সিটিকে সবসময় ফোকাস রাখি, আমরা কিন্তু সাবজেক্টটাকে ফোকাস রাখি না। আচ্ছা আমি কি সাবজেক্টটাতে পড়ছি, বা আছে না অনেকে তো ড্রিম সাবজেক্ট থাকে। তো সেক্ষেত্রে তুমি এখানেও কি বলবা যে যাদের আসলে সাবজেক্ট মানে কারো কারো ক্ষেত্রে নাকি সবার ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রে আর কি, সাবজেক্টটাও একটু মাথায় রাখা উচিত। আচ্ছা আমি কি সাবজেক্ট পড়তে চাই, কারণ কি যে আমাদের পাবলিকে হলো না, কোনো পাবলিকে আমাদের হলো না, তো তখন কিন্তু আমরা পাবলিকে না পারে হয়তো প্রাইভেটে পড়তে হবে, যেটা অ্যাভেলেবল আছে। তো সেখানে কিন্তু কি সাবজেক্টে পড়বো সেটা কিন্তু তখন একটা ম্যাটার হয়ে যায়। তো এই জায়গা থেকে তুমি কি এই জায়গাটাতে আমি একটা জিনিস অ্যাড করতে চাইবো। এই জায়গাটাতে দুইটা ফ্যাক্টর আছে। একটা হচ্ছে যে
আপনি কোন সাবজেক্টটাতে পড়তে চাচ্ছেন, দ্যাটস ডেফিনেটলি ইম্পর্টেন্ট, ইউর ড্রিম সাবজেক্ট, নো ম্যাটার হোয়াট ইউনিভার্সিটি ইজ। বাট ইয়েস, আমরা অনেক সময় দেখে থাকি যে আমি যে সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করতে চাচ্ছি সেই সাবজেক্টের জন্য সবচেয়ে বেস্ট ইউনিভার্সিটি কোনটা, রাইট? সো তখন যেটা হয় কি যে আমি আমার সাবজেক্ট নলেজটা খুব ভালো লেভেলের পাচ্ছি, বা আমি হচ্ছে খুব বেস্ট ফ্যাকাল্টি পাচ্ছি, বেস্ট সাপোর্ট পাচ্ছি, বেস্ট পিয়ার্স পাচ্ছি। তো ওই পয়েন্ট অফ ভিউ থেকে আমরা হচ্ছে ইউনিভার্সিটিটাকে বাছাই করে থাকি যে আমি এই সাবজেক্টটাকে ধরে আগাবো। বাট ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে আপনাকে এটাও দেখতে হবে যে এই সাবজেক্টটা পড়ার পর আপনি 4 বছর পর কোথায় যাচ্ছেন। দ্যাটস ইম্পর্টেন্ট। এমন একটা সাবজেক্ট আপনি পড়লেন যেটা আপনার জন্য ড্রিম সাবজেক্ট, বাট সেটার ডিমান্ড আপনার বাংলাদেশে নাই, অথবা আপনি এটা বিদেশে কোন একটা কান্ট্রিতে পড়লেন যে কান্ট্রিতে এটা ডিমান্ড নেই, তখন কিন্তু আপনি ফ্রাস্ট্রেশনে পড়বেন যে আপনি 4 বছর ইনভেস্ট করেছেন আপনার টাইম, এফার্ট, ফাইন্যান্স, এবং এটার পর আপনি যখন আপনার ডিজায়ার্ড জবটা পাবেন না জাস্ট বিকজ মার্কেটে ডিমান্ড নাই, তখন কিন্তু আপনার মধ্যে একটা ফ্রাস্ট্রেশন ক্রিয়েট হবে। যে কারণে আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে অনেক বেশি ফ্রাস্ট্রেশন ক্রিয়েট হচ্ছে যে সে এত ট্যালেন্টেড, সে এত ভালো স্টুডেন্ট, কিন্তু তার বেতন তার ফ্রেন্ডের চেয়ে কম, কিন্তু তার কাজের মোটিভেশনটা আরেকটা ফ্রেন্ডের চেয়ে কম। সে যে কোম্পানিতে কাজ করতে চাচ্ছে সেখানে সে চান্স পাচ্ছে না, কারণ এই কোম্পানি এমন মানুষ খুঁজেই না। সো এটাও ইম্পর্টেন্ট সাবজেক্টের পাশাপাশি, যে আপনি হচ্ছে 4 বছর পর নিজেকে কোথায় দেখতে চাচ্ছেন, আপনার ডিমান্ডটা আছে নাকি, আপনার স্কিল সেটটা কতখানি ইম্পর্টেন্ট মার্কেটের জন্য, ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্যাট অ্যাজ ওয়েল। আসলে আপুর এই কথাগুলো কিন্তু আজকে যারা সামনে ইউনিভার্সিটিতে চান্স নিবে তাদের জন্য একটা মানে মাথায় এটা ইয়া হবে। আর অবশ্যই আমাদেরই আপু বলছে, তো এটা ডেফিনেটলি একটা কাজ করার মতো। হ্যাঁ, আমাদের তো একটু দূরদর্শিতা থাকা দরকার। হুম হুম। তো আইবিএ তে এখন ভর্তি হওয়ার আইবিএ তো ইউনিভার্সিটি ভর্তি হওয়ার পরে ইউনিভার্সিটি লাইফটাতে দেখা যায় যে আমরা ইউনিভার্সিটিতে উঠলাম, আমাদের একটা নতুন স্বাধীনতা চলে আসছে। তো এই ইউনিভার্সিটিতে স্বাধীনতা লাইফটা এটাকে নিয়ে আমাকে তো পাগল থাকি, এত মাতল থাকি। যত কালচার আছে ইউনিভার্সিটি, ভালো হোক খারাপ হোক সবকিছু ট্রাই করার চেষ্টা করি। কিন্তু সেখান থেকে তুমি একটু ডিফারেন্ট যে আহ, তুমি অনেক কম্পিটিশনে পার্টিসিপেট করেছো এবং ইয়েস তুমি অনেক জায়গায় সম্মাননাও পেয়েছো। তো প্রথমত হচ্ছে তোমার কাছ থেকে সেটা শুনবো যে তুমি যে কি কি কম্পিটিশনে পার্টিসিপেট করলা, কি টাইপের ছিল, এছাড়া কি প্রজেক্ট গুলা হচ্ছে উপস্থাপন করেছো সেখানে, আর প্রাইজ গুলি কি কি জায়গা প্রাইজ পেয়েছো, সেই তোমার যে আর কি অর্থাৎ অর্জন সেগুলার প্রথমে শুনবো। তো ইউনিভার্সিটিতে ঢোকার টাইমে আমার আমার সবসময় আমি সিনিয়রদেরকে দেখতাম যারা হচ্ছে দেশ বিদেশে যাচ্ছে আর বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারছে, সো দ্যাট অলওয়েজ মোটিভেটেড মি এন্ড ইন্সপায়ার্ড মি। সো আমি চাইতাম যে আমিও যেন বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারি, বিভিন্ন কান্ট্রিতে যাতে যেতে পারি এবং বিভিন্ন কম্পিটিশনে যেন পার্টিসিপেট করতে পারি। সো ওই পয়েন্ট অফ ভিউ থেকে আমি যেটা হচ্ছে করেছি যে একদম ইউনিভার্সিটি ফার্স্ট থেকে বিভিন্ন ধরনের বিজনেস কম্পিটিশন পার্টিসিপেট করতাম। ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এখন বিজনেস কম্পিটিশন ইজ ওয়াইডলি অ্যাভেলেবল, হ্যাঁ, বাট 10 বছর আগে দিস ওয়াজন্ট দি কেস। 10 বছর আগে এটা এতটা পপুলার ট্রেন্ড বা এত এত ওয়াইডলি প্র্যাকটিসড হতো না, হ্যাঁ। এখন যেমন ডিফারেন্ট ডিফারেন্ট ইউনিভার্সিটি দে আর অর্গানাইজিং দেমসেলভস, বাট প্রিভিয়াসলি এই ঘটনাটা ঘটতো না। সো ওই পয়েন্ট অফ ভিউ থেকে আমি যেটা মেনশন করবো যে আমি যেটা করতাম, ফার্স্ট আমি লোকাল কম্পিটিশনস এর দিকে ফোকাস করতাম, বাট গ্রাজুয়ালি আমি হচ্ছে ইন্টারন্যাশনাল এর দিকে যাওয়া স্টার্ট করি। আমার ফার্স্ট যে কম্পিটিশনটা ছিল গ্লোবাল সোশ্যাল অন্টারপ্রেনারশিপ কম্পিটিশন। ইট ওয়াজ ডান বাই ইউনিভার্সিটি অফ ওয়াশিংটন, আমেরিকাতে, সেটা সিয়াটেলে ছিল। সেখানে আমি একটা সোশ্যাল প্রজেক্ট আমি নিয়ে যাই। তারপর সেকেন্ড ছিল এইচএসবিসি আইবিএ বিজনেস কেস কম্পিটিশন, যেখানে আমি চ্যাম্পিয়ন ছিলাম। চ্যাম্পিয়ন হওয়ার পর আই গট দি অপরচুনিটি টু ট্রাভেল টু হংকং। আর তারপর ঠিক এটার পরে আমি গেলাম জি স্টেকাই কম্পিটিশন, যেটা কারণে আই গট টু ট্রাভেল টু কেনিয়া। এন্ড সেখানে বারাক ওবামাকে দেখতে পাই, হি ওয়াজ দি কো হোস্ট। আর এই কনের সাথে আমার একটা ছবি আসে, সেটা পুরো ভাইরাল হয়ে যায়। দ্যাট ওয়াজ রিয়েলি ইন্টারেস্টিং। তারপর গ্লোবাল অন্টারপ্রেনারশিপ সামিটে পার্টিসিপেট করি। তারপর আমি ইউরোপে ইনভিটেশন পাই, ফ্রান্সে, ফর অ্যানাদার প্রজেক্ট। এন্ড দেন সেখানে ফ্রান্সে আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার পর দেন বিকেম চ্যাম্পিয়ন। সো দ্যাটস ওয়ান। তারপর আই ট্রাভেলড টু গ্লোবাল অন্টারপ্রেনারশিপ সামিট এগেইন, সিলিকন ভ্যালি। সেখানে আই গট দি অপরচুনিটি টু মিট মার্ক জাকারবার্গ এন্ড সুন্দর পিচাই, ট্রাভিস ক্যালানিক, উবারের যিনি ফাউন্ডার। সো এরকম এক একজন, লিঙ্কডইন এর ফাউন্ডার। So these were some of the biggest CEOs I came across. Plus, I went to this conference as well, done by Princeton University.
So সেখানে I met the CEO of Coca-Cola as well, Muhtar Kent. So that was great because I'm a Coca-Cola fan. So it meant a lot to me. So all these opportunities came up আমি বলবো যে খুবই ইয়াং এজে, এন্ড আমি একদম বছরের শেষে আমার কাছে মনে হচ্ছিল যে আচ্ছা ঠিক আছে আমি তো গ্লোবাল কিছু করলাম, সো লোকালের মধ্যে আই শুড পার্টিসিপেট ইন ওয়ান অফ দি টপ recruitment or talent hunt competition that was Battle of Minds. So that was also one of my targets from the very beginning. So সেখানে হলো আল্লাহর রহমতে চ্যাম্পিয়ন হয়েছি 2016 এ, and looking at all my track records I got um, inspiring woman award by Bangladesh Brand Forum, ASUS Leaders of Tomorrow. So এটা হচ্ছে দেয়া হয়ে থাকে ইউনিভার্সিটি স্টুডেন্টসদের থেকে বাংলাদেশে হ্যান্ডপিক করা হয় টপ ফিমেল ইউনিভার্সিটি স্টুডেন্ট leadership track record দেখে. So I got that award as well. So that was the case. Pura university life I have been doing that, business competitions, conferences. So তখন আসলে এত চান্স পাওয়া যেত না, এতটা বেশি ফ্যাকাল্টি আইবিএ তে হলো চান্স দিত না, they were not that open towards this. সেমিস্টারের হলো মানে বাদ দিয়ে যাওয়া মানে এটা খুবই ডিফিকাল্ট ছিল, বাট এখন আলহামদুলিল্লাহ the faculties are really open, they're more supportive, they're more encouraging. But back that time it was really new for them as well, so they were not that uh, open about the fact যে স্টুডেন্ট হচ্ছে পড়াশোনার বাইরেও হচ্ছে এইগুলোর দিকে হচ্ছে ফোকাস করবে. So I faced some challenges, but I was truly determined. So আমি জানতাম যে আমার ফোকাসটা কোথায়, so এই কারণে হচ্ছে I got to travel in 4 different continents, fully funded because as a student আমি যেটা বললাম যে I come from a very humble background. I had to maintain myself, I had to run and I had to pay and manage my own university tuition as well. So ওই point of view থেকে it was a huge thing, right, that as a student you can travel. So অনেকে বলে না যে আপু আপনি এত দেশ ঘুরেছেন, আমি তো স্টুডেন্ট, আমার তো বাজেট নাই. If you want to travel you can actually figure out a way. I wanted to travel and I traveled without a single penny. So if I could do that, I believe that any woman can do that, honestly speaking. তো এত কিছুর ভিড়ে এই যে পারে কম্পিটিশনে যাওয়া, এটা সেটা করা, কোনো বিভিন্ন এটার জন্য কিন্তু বিভিন্ন ওয়ার্কশপে পার্টিসিপেট করতে হয়, সময় দিতে হয় অনেক কিছু। আর তার উপর আইবিএ তো পরীক্ষাগুলো খুবই স্ট্রিক্টলি হয়ে থাকে একদম। তো এই সবকিছু টাইট শিডিউল একটা বলতে হয়। তো এখানে যে এজ এ ক্যাম্পাস, আইবিএ ক্যাম্পাসটা তো আলাদা একদম, আইবিএ স্টুডেন্ট আইবিএ ক্যাম্পাস আলাদা একদম। তো এই ক্যাম্পাসে একজন স্টুডেন্ট হিসেবে, যে আইবিএ স্টুডেন্ট হিসেবে তোমার এই ক্যাম্পাস লাইফটাকে তুমি কিরকম এনজয় করেছো? তো সাধারণত আসলে সবাই যেটা করে গল্প করে, হয় এটা করছে অথবা কারো ফ্রেন্ডে পার্টি করছে, যেটা হয় আর কি ক্যাম্পাসে। তো সেটা তুমি কিরকম এনজয় করেছো? এবং কিছু আমি যদি আমার মনে থাকে তোমার। আমার কাছে আমি আমি ক্যাম্পাস লাইফের চেয়ে বেশি আমি একটা জিনিস ফোকাস করবো। আই থিঙ্ক অনেকে যেটা মানে the thing that you started, that a lot of people didn't know that I'm a Crossian. I don't reflect. A lot of people can't even relate that I'm an IBite, because IB এর মানুষের মধ্যে কিছু um, stereotypical কিছু ব্যাপার আছে যে they might be they think they're elitist, they think they're arrogant, they think they're something like really they have that greatness within themselves. সো এটা হচ্ছে মানুষ স্টেরিওটাইপ করে থাকে, যেটা আমি বলছি। বাট আমি হোল লাইফ এটা আমি শুনে আসছি আফটার আইবিএ গ্রাজুয়েশন, দ্যাট আই ডু নট রিফ্লেক্ট দ্যাট। মানে আমি টিপিক্যাল যে আইবিএ কে নিয়ে যে স্টেরিওটাইপটা থাকে ওটার সাথে আমার কোনো ম্যাচ নাই। আইবিএরা যেরকম আইবিআইটরা যেরকম হচ্ছে অ্যাটিটিউডটা থাকে, আই ডোন্ট হ্যাভ দ্যাট। আই এম রিয়েলি হাম্বল, or I'm too down to earth to be an IBite. মানে this is what I heard from my colleagues. Mane, this is not my word. This is what they have said. And yeah, I think এই জন্য আমি বলবো যে typical IBA life যেরকম ছিল তার চেয়ে বেশি I was more focused on these different competitions, how I can grow myself, personal growth এর দিকে অনেক ফোকাস করতাম। ইনিশিয়াল ফার্স্ট 2 ইয়ার্স হচ্ছে অনেক আড্ডাবাজি করলাম, মানে প্রথম ফ্রিডম এই সেই বিষয়গুলো ছিল। বাট আমি বলবো যে আমি খুব সিলেক্টিভ হয়ে যাই। কিছু কালচার প্র্যাকটিস ছিল আইবিএর যেটা হচ্ছে বেশ টক্সিক ছিল। সো আমি সবসময় হচ্ছে এইসব টক্সিসিটি থেকে হচ্ছে দূরে থাকার চেষ্টা করতাম। সো আই অলওয়েজ স্টেড অ্যাওয়ে ফ্রম দ্যাট। So yeah, I never supported any bullying culture, any kind of toxic culture. So that's why I would say that typical IBA থেকে whatever you will expect, I was never like that. So এখানেও আমার হচ্ছে I would say I walked in my different manner. So also মানুষজন এমএনসি তে সবাই এক্সপেক্ট করে যে আইবিএ থেকে বের হয়ে তারা যে বিভিন্ন
টপ এমএনসি তে জব করবে, ব্র্যান্ড ম্যানেজার অথবা কোনো একটা টপ ম্যানেজার হবে। বাট I didn't do that as well. I started working in different startups people don't even know. But আমার গ্রোথ অনেক ফাস্ট ছিল। I was one of the highest paid. একটা পয়েন্ট অফ টাইম আই ওয়াজ দি হাইয়েস্ট পেইড ইন মাই ব্যাচ। সো আমাকে হচ্ছে কোম্পানিজ হেড হান্ট করে নিয়ে যেত, and I was highly paid আমার ব্যাচের মধ্যে। তো that was I think that is still the image that I'm someone who was sought after, যেটা আমার মায়ের স্বপ্ন ছিল যে কোম্পানির আমাকে খুঁজে খুঁজে যাতে নিয়ে যায়, and that's something that happened. আমাকে সবসময় কোম্পানিরা they head hunt me. So yeah, I didn't go for the traditional way. I didn't study or function in a traditional manner. I just had my own way. সবাই লোকাল কম্পিটিশনস গুলো করতো, আমি গ্লোবাল কম্পিটিশনস গুলো করতাম। So that's how I function. তো এখানে যে তুমি যে বললে আইবি যে স্টেরিওটাইপটার কথা, যে অ্যারোগেন্ট থাকতে হবে, একদম স্ট্রং এবং খুব ভাব সামনে থাকতে হবে, সোজা কথা, যে কেউ হ্যাঁ, কিছু বললে উত্তর দেওয়া যাবে না, মানে সবারটা উত্তর দেওয়া যাবে না, এবং কাকে বেশি পাত্তা দিতে হবে না, আসলে এইগুলি হচ্ছে ভাবের মধ্যে পড়ে। ইভেন কারোর সাথে হচ্ছে গিয়ে ভালো, যেখানে ভালো ব্যবহার করা যায় সিম্পলি, সেখানেও আমি খুব শক্তের মতো কথা বলতেছি, বা আমি জাস্ট ছোট্ট একটা কথা বলে সরাই দিচ্ছি, অথচ সে আমার কাছ থেকে কিছু পাইলো না, সে জানতে চাইলো। মানে এই যে পার্সোনালিটি তৈরি হয় তোমার, এখন তোমার পার্সোনালিটি হচ্ছে একদম পুরোটা আলাদা, তুমি যেটা আমাকে বললে। তো এই যে এই পার্সোনালিটি যেটা বললাম যে স্টেরিওটাইপটা, এটা কি আসলে বিজনেস ফিল্ডে কি আসলে কি কাজে লাগে, নাকি তুমি যেরকম যে পার্সোনালিটি নেই এটাই আসলে বিজনেস ফিল্ডে কাজে লাগে? এটা আসলে আমি আমি ফার্স্ট অফ অল একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে আমি যে স্টেরিওটাইপটা কথা বললাম এটা আসলে সবার ক্ষেত্রে প্রযোজ্য না। মানে এটা হচ্ছে অনেকে মনে করে থাকে আইবি এর জন্য, হয়তোবা তাদের কিছু ইন্টারাকশন ছিল যেটা কারণে, এমন কিছু আইবি মানুষজনের সাথে হয়তোবা ছিল যেটার কারণে হচ্ছে এরকম দেখতে এরকম not কিন্তু necessarily everyone যারা is like that. হ্যাঁ But মানে প্রফেশনে the গেলে question কিন্তু that you সবাই asked, মনে করে যে এই ধরনের পার্সোনালিটি নিয়ে থাকতে হবে, মানে প্রফেশনে গেলে না এরকম এখন মনেও করে। এটা করে এখন এখন যেটা দুইটা মানে দুই তিনটা মানে ফ্যাক্টরস আছে এখানে, যেমন হচ্ছে যে ফার্স্ট অফ অল কর্পোরেট লাইফে, মানে ইউনিভার্সিটি লাইফ এক জিনিস, কর্পোরেট লাইফ পুরোই ডিফারেন্ট, রাইট? কর্পোরেট লাইফে মানুষকে পুরো একদম ডিফারেন্ট একটা মোল্ড, কারণ ওইটা পুরো প্র্যাকটিক্যাল লাইফ। ইউনিভার্সিটি লাইফে you can do a lot of mistakes and it's okay, you can redo, you can restart, but a corporate life you can make mistake, but it will be costly, it will cost you a lot. So ওই পয়েন্ট অফ ভিউ থেকে মানুষজন অনেক ধরনের বিহেভিয়ারাল চেঞ্জ আসে। যারা ইউনিভার্সিটি লাইফে এক ধরনের ছিল, কর্পোরেটে এসে পুরাপুরি একদম আমূল বদলে যায়, কারণ সে দেখে যে তার এই অ্যাটিটিউডটা কোনোভাবে সাপোর্ট দিচ্ছে না। আমি যেটা মনে করে থাকি সেটা হচ্ছে যে আহ এককালে এরকম ধারণা ছিল যে সিইও বা যারা হচ্ছে ম্যানেজার হবে বা যারা কর্পোরেটে থাকবে, তারা একটু দূরত্ব বজায় রাখবে, তারা একটু রিজার্ভ হবে, তাদের মধ্যে একটা ভারী কি থাকবে, একটা গ্র্যাভিটি থাকবে বা গ্র্যাভিটাস থাকবে। সো এটা কি পার্সোনালিটি বলে। সো ওইটা আসলে আইবিএ মানুষজনের মধ্যে রিফ্লেক্ট করাটা খুব ইজি হতো। এটা কিছু কিছু ক্ষেত্রে হয়, এটা একটু ট্রেডিশনাল মেন্টালিটি। এখনকার মেন্টালিটি হচ্ছে যে আমরা যত বেশি ওপেন হতে পারি, আমরা যত সাপোর্টিভ হব, আচ্ছা, আমাদের আমরা যত একটু বেশি নেট কানেক্ট। কানেকশনের সমস্যা দিচ্ছে, আমরা একটু ওয়েট করব। গল্প কিন্তু অনেক ইম্পর্টেন্ট কিছু কথা কিন্তু আমাদের আসছে, যেটা কিন্তু আমরা এখন শুনে যাব, হয়তো ফিলও করতে পারবো না, কিন্তু আমরা সবাই এখানে যারা দেখছি কিছু তো আমরা আছি কলেজে, তো তো এখন থেকে আসলে আমাদের এটা নিয়ে চিন্তা করতে হবে, কারণ সামনে ইউনিভার্সিটি এবং তারপরে কেরিয়ার। আমার কথা কি শোনা সবাই আমার যাচ্ছে না? সাথে থাকতে চলে কিন্তু কেউ যাবা না। আপনি এখন কি এসেছো? শোনা যাচ্ছে? আমার কথা কি হ্যালো। বোঝা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ আপু, তো তোমার সাউন্ড আসছে না।
আমাদের টেকনিক্যালি তো অসুবিধা হয়ে যায়। তো তোমাদের অনেক অনেক সাপোর্ট, আমাদেরকে এত সাপোর্ট করার জন্য তোমাদেরকে অনেক থ্যাংক ইউ। তোমরা আছো আমাদের সাথে এখনো পর্যন্ত, দেখছো, কমেন্ট করছো, সেজন্য অনেক অনেক ধন্যবাদ। আমরা সবাই দেখতে পাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, কথা শুনতে পাচ্ছি, তুমি পাচ্ছ? হ্যালো, তুমি মাইক্রোফোনটাও মিউট হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ এখন শোনা এখন। যাচ্ছে। আমার এখন খুবই মানে আই ডোন্ট নো, জাস্ট অল অফ আ সাডেন স্নিজিং হওয়া স্টার্ট হচ্ছে, বিকজ জাস্ট নট ফিলিং ওয়েল। হ্যাঁ, আমি একটু শর্ট করে ফেলি তাহলে, আচ্ছা। হ্যাঁ, ঝটপট। হ্যাঁ, হ্যাঁ। আহ, আচ্ছা, আমরা কোথায় ছিলাম? আচ্ছা। You আহ, can move on to next question. I think that would be the best হ্যাঁ, one. হ্যাঁ, হ্যাঁ, এটা হবে। তো আইবিএ তে পাশ করার পর তুমি আইবিএ তে থাকাকালীন অবস্থায় তো কিছু কিছু জায়গায় তুমি কাজ করেইছো, কিন্তু আইবিএ তে পাশ করে যাওয়ার পর তুমি অলরেডি 3টা কোম্পানিতে কাজ করেছো, এখন তুমি হচ্ছে চতুর্থ নাম্বার কোম্পানিতে কাজ করছো। তো বলা হয়ে থাকে যে একটা কোম্পানিতে স্টে করতে, যে এত তাড়াতাড়ি সুইচ না করতে কোম্পানি, তাহলে দেখা যায় চাকরি পরে চাকরি পেতে গেলে অনেক ঝামেলা হয়। বোর্ডে কোশ্চেন করে যে তুমি কেন চাকরি সুইচ করেছো, কি হয়েছিল। তো তুমি তো 3টা অলরেডি করেছো, তোমার কাছে এটা জিনিসটা আসলে মানে তোমার কাছে কি লাগছে যে আসলে সুইচ করাটা বেটার মানে হয়, নাকি না করলেও চলে? এটা I would suggest not to do that. I would suggest to be stable as much as possible. But if you get better opportunities, then why not? People always look for better opportunities, right? So, কেউ যদি ভালো opportunities পেয়ে থাকে, কেউ যদি হচ্ছে আহ ভালো করে যদি হচ্ছে গ্রোথ অপরচুনিটি থাকে, সে যে জায়গাটা আছে সেখানে যদি লার্নিং অপরচুনিটিটা কম থাকে, আই থিঙ্ক দে শুড অ্যাকচুয়ালি মুভ। ইটস ফাইন। মানে কোনো একটা জায়গায় জাস্ট থাকার জন্য থাকতে হবে, দ্যাট মিনস ইউ আর সেটলিং ফর লেস। And if someone is actually giving you a better offer, then why not? বাট একটু স্টেবিলিটি থাকলে ভালো, বিকজ একটা কোম্পানিতে একটা সার্টেন টাইম পর্যন্ত থাকা উচিত টু ইভেন আন্ডারস্ট্যান্ড দ্যাট কোম্পানি অর ইন্ডাস্ট্রি। সো ইয়েস। তো এরপরে বলবো যে তুমি আইবিএ তে পাশ করেছো, এবং ইয়েস, আইবিএ তে পাশ করলে যারা চাকরিতে ঢোকে তারা একদম অনেক হাইস্ট পেতে কিন্তু ঢুকতে পারে। তো কিন্তু এখন যেই তোমার অবস্থান, সেখানে কিন্তু তুমি একটা ভালো অ্যামাউন্ট পাচ্ছ, ইনকাম তোমার আছে, একটা ভালো লাইফ তুমি লিড করছো, সবকিছু কিন্তু কিন্তু এর মাঝখান দিয়ে এই ওয়ান্ডার ওমেনের কথা চিন্তাটা কিভাবে আসলো যে এটা ইয়ে করব, এবং এটা কিন্তু যদি টেকনিক্যালি চিন্তা করি এটা কিন্তু এক্সট্রা প্রেশার, এটা চিন্তা করলে কিন্তু হুম এক্সট্রা প্রেশার, বাট হুম। তুমি এখনো খুব সমান তালে এটা চালাচ্ছ। তো ওয়ান্ডার ওমেন সম্পর্কে কিভাবে তুমি আইডিয়াটা আসলে এবং তুমি এটা কন্টিনিউ করবা, এটাও মাইন্ডসেট করলা যে এত কাজও করবা, এবং এটাও মাইন্ডসেট করলা যে ওয়ান্ডার ওমেনটা আমি চালাবো। এবং অবশ্যই ওয়ান্ডার ওমেনটা হুম। কি না কাজ করে, কেন সবাই এটার সাথে যুক্ত হবে, সেটা তুমি আমাদেরকে ব্রিফ করো। সো আমি যদি একটু শর্টে বলে যাই, সেটা হচ্ছে যে ওয়ান্ডার ওম্যানের যে বিষয়টা, সেটা হচ্ছে যে আমি যখন আমার সেকেন্ড জবে ঢুকি, দ্যাট ওয়াজ বেসিক্যালি মাই ড্রিম জব, বিকজ আমি যে পার্টিকুলার রোলে কাজ করতে চাচ্ছিলাম সেই রোলে আমি অফারটা পাই, যতটুকু আমি স্যালারি চাচ্ছিলাম সেই স্যালারিটা পাই, আমি যে ধরনের জবের কাজ আমি করতে চাচ্ছিলাম ঠিক সেটাই হয়ে থাকে, আমাকে হেড হান্ট করে নিয়ে নেয়, সিলেক্ট করে নেয়। সো ইট ওয়াজ লাইক পারফেক্ট কম্বিনেশন। সো আমার আসলে কেরিয়ার ওয়াইজ আমি যদি জবের দিক থেকে তাকায় থাকি, আমার যা যা গোলস ছিল সবই মিট হয়ে যায়। এরপর আমার কাছে মনে হতে থাকে যে আচ্ছা ঠিক আছে, আমি এখন কোথাও যদি একটু ঘুরতে যাই, আমি যদি কোনো একটা কিছু করতে পারি, কিছু যদি অ্যারেঞ্জ করতে পারি তাহলে খুব ভালো হতো। বাট আমি তখন দেখলাম যে ট্রিপ যখন নিজে অ্যারেঞ্জ করতে যাচ্ছি, তখন হচ্ছে বন্ধু বান্ধবদের সাথে সময় মিলানোটা ডিফিকাল্ট, বাজেট মিলানোটা ডিফিকাল্ট, ইভেন ইনফরমেশনটা ঠিক মতো পাওয়াটাও ডিফিকাল্ট। সো আমি তখন চিন্তা করলাম যে আমি একটা মেয়ে হয়ে যদি আমার এত কষ্ট হয়ে থাকে একটা ট্রিপ অ্যারেঞ্জ করা অথবা সেই অনুযায়ী কাজ করা, সো এই জিনিসটা নিশ্চয়ই অনেক মেয়ের কেসেই হতে পারে। প্লাস আমি এতগুলো দেশে ঘুরেছি, সেটা যদি আমি শেয়ার করি এবং এটার মাধ্যমে যদি আরো অনেক মেয়ে হচ্ছে কনফারেন্স বা কম্পিটিশনসে যেতে পারে, দ্যাট উড বি সামথিং রিয়েলি হেল্পফুল।
ওই পয়েন্ট অফ ভিউ থেকে আমি তখন চিন্তা করলাম যে আই থিঙ্ক দিস ইজ দ্য টাইম টু কন্ট্রিবিউট টু দ্য সোসাইটি, ডু সামথিং দ্যাট is actually purpose of my life. So ওই point of view থেকে হলো I started Wonder Woman. Definitely it's an extra pressure, but the kind of support and appreciation that I receive on daily basis, that actually keeps me going. It's not an extra pressure. I think this is something that has taken birth from my passion. মানে it's a part of my heart. So এই কারণে না যখন মানুষ মন থেকে একটা কাজ করে সেটা আসলে এক্সট্রা প্রেশার হিসেবে কাজ কখনোই মনে হয় না। আমার কাছে ওয়ান্ডার উম্যান কোনো দিন এক্সট্রা প্রেশার মনে হয়নি। And I have been really blessed that I chose my workplace, মানে আমার job, um, in a manner that they were very supportive of Wonder Woman as well. They never actually questioned. They appreciate the fact that I have Wonder Woman. So I could strike a balance. এবং And তোমাদের খুবই team as well. So আমি একা প্রথম দিকে I have ran it for 8 to 9 months, but now I have a fabulous team. So they're running it. So আসলে প্রেসার যে জায়গাগুলো হওয়ার কথা সেই প্রেসারটাও কমে আসছে বিকজ আমার টিম হচ্ছে অনেক ফ্যান্টাস্টিক ভাবে রান করতে পারে। So yes. এবং তোমাদের ওয়ান্ডার ওম্যান থেকে প্রথম ট্রাভেল লগ বের হয়েছে, এটাকে নিয়ে একটু বলো। আমাদের হচ্ছে বেসিক্যালি এই বছর আমরা ওয়েবসাইট ওপেন করেছি www.wonderwomanbd.com, এন্ড আমাদের ফার্স্ট ডিজিটাল ম্যাগাজিন আসছে যেটা বাংলাদেশে কোনো মানে ট্রাভেল ডিজিটাল ম্যাগাজিন ওমেন সেন্ট্রিক এরকম কিছু নাই। সো সেটা আমরা লঞ্চ করেছি সেপ্টেম্বরে। প্লাস হচ্ছে ডিউ টু দিস সোর্ট অফ অ্যাক্টিভিটিস উই মানে আই রিসিভড ডায়না অ্যাওয়ার্ড, যেটা হচ্ছে সোশ্যাল অ্যাক্টের জন্য হাইয়েস্ট রেকগনিশন বলা হয়ে থাকে বাংলাদেশে। মানে ওয়ান্ডার ওম্যানের মাধ্যমে আই কুড সাপোর্ট 400 families donation raise করার মাধ্যমে, and the community is so great. মেম্বার্সরা হচ্ছে আমাদের বিগেস্ট অ্যাসেট। তাদের মাধ্যমে আমরা আমাদের সাপোর্ট সিস্টেমটা গ্রো করতে পেরেছি। আর আরেকটা পয়েন্ট আমি বলবো যে এই যখন আমরা রেপ কালচার নিয়ে কথা বলছি, ওয়ান্ডার ওম্যান শুধুমাত্র ট্যুরিজম নিয়ে কথা বলে না। ওয়ান্ডার ওম্যান একটা মেয়েকে সম্পূর্ণভাবে কিভাবে কনফিডেন্ট করে তুলতে পারে সেটা হচ্ছে সেলফ ডিফেন্সের মাধ্যমে হয়ে থাকুক, সেটা নলেজের মাধ্যমে হয়ে থাকুক, সেটা গাইডেন্সের মাধ্যমে হয়ে থাকুক, আমরা চেষ্টা করি একটা মেয়ের জন্য কনফিডেন্ট থাকে। So we point of view থেকে we have given free sessions to 8,000 women. 7,000 বলছিলাম, but আমাদের waiting list সহ it became 8,000 women for free. So that's also one of the milestones I would love to mention. হ্যাঁ, এবং তোমরা এটার জন্য উই একাডেমিও কিন্তু স্টার্ট করেছো যেখানে সেলফ ডিফেন্স শেখানো হয়। এটাকে WW একাডেমি বলি আমরা। আচ্ছা আচ্ছা, WW একাডেমি। ওকে, তোমার কাছে কি ডায়না অ্যাওয়ার্ডটা আছে, আমাদেরকে দেখাতে পারবে? না, ডায়না অ্যাওয়ার্ড কিছু পাঠায়নি বিকজ কোভিড এর কারণে দে হ্যাভ নট সেন্ট এনি মেইল আমাদেরকে। অ্যাওয়ার্ডটা এখনো ইউকে তে আছে। So এটা পাঠাবে। They have taken our email addresses and mail addresses, which is basically home address. So সেখানে ইনশাআল্লাহ এই বছরের মধ্যে তারা পাঠাতে চাচ্ছে। ঐশী, I have to wrap up because আমার অ্যালার্জি বাড়ছে, so I'm not feeling well. So if you don't mind, I think I have to leave. হ্যাঁ, because আমার continuously এখন sneezing হচ্ছে, so I don't think I would be able to answer as well. তো ওকে, থ্যাংক ইউ আপু, তোমাকে আমরা আসলে অনেক সময় ধরে পেয়েছি। আপু অনেক ব্যস্ত থাকো সেখান থেকে, তো আমাদেরকে তুমি সময় দিয়েছো। আমার খুব ভয় করছে যে তোমার আবার না কোভিড কিছু হয়ে যায়, এটা আমি কিন্তু খুব ভয় পাচ্ছি। না, আল্লাহ মাফ করুক। It's basically a sign of winter. So আমার সিজনাল হচ্ছে কোল্ড অ্যালার্জি থাকে। So winter started and ভালো। Alhamdulillah. জি। So yeah, thank you so much for organizing this, and it was great reminiscing all the moments. তুমি কি বলতে চাও ক্রসিয়ানদের উদ্দেশ্যে একটা ছোট্ট মেসেজ, এবং আমাদের 70তম প্রতিষ্ঠা বার্ষিকী গেছে হলি ক্রসের। Yeah. I mean, that message to Didi. I'm super excited. I was sharing with you as well, right? আমি দুইবার শেয়ার করেছি তোমার সাথে। So let me say one thing, যে I think এই বছর যারা 70তম যেটা বলছো 70th and 71st, they could not travel, right, due to this COVID, and I could not travel as well, so I can totally relate the pain. So given that, I would definitely love to arrange something for this batch, if they are interested. কোনো বাংলাদেশের হোক, বাংলাদেশের বাইরে হোক, please help me to know which destination they would love to go, and কতটুকু বাজেট। আমি ওয়ান্ডার ওম্যানের পক্ষ থেকে I would be super honored if I can arrange something for them so that they can experience the world, হ্যাঁ, সব ধরনের হেলথ প্রিকশন সেফটি মেজারটাকে ইনশোর করে।
আমি চেষ্টা করব যে কিভাবে তাদেরকে অফার করতে পারি, ডিজাইন করতে পারি যে কোনো সুযোগ সুবিধা, যখন প্যান্ডেমিকটা আরেকটু বেটার হবে, যখন কোভিড এর সংখ্যাটা আরেকটু কন্ট্রোলড হয়ে আসবে, তখন would love to arrange something for 70th and 71st and also for all the members, because শুধুমাত্র তো এটা আসলে 70th and 71st না, you have been able to create a platform for all the alumni of Holy Cross, an amazing and respectable people. So anyone who is part of this community, who is part of Holy Cross, I would be immensely proud if you take any service from Wonder Woman. We arrange trips. আমি যদি একটু ছোট করে বলি, সেটা হচ্ছে আমরা ইনফরমেশন দিয়ে থাকি, সাপোর্ট দিয়ে থাকি। যদি আপনি কোনো ট্রিপ অর্গানাইজ করতে চান, কোনো ইনফরমেশন লাগলে আপনারা সেটা পাবেন। সেকেন্ডলি হলো হচ্ছে আপনাদের যদি কোনো ট্রিপে যেতে হয়, আপনারা এয়ার টিকিট থেকে শুরু করে ভিসা প্রসেস, আইটিনারি ডিজাইন করা, সবগুলো হচ্ছে সাপোর্ট আমাদের থেকে পাবেন। আমরা একটা রেজিস্টার্ড ট্রাভেল এজেন্সি 2018 থেকে, এবং অ্যাওয়ার্ড উইনিং অ্যাজ ওয়েল। থার্ডলি, আমরা এই বছর আরেকটা অ্যাওয়ার্ড পেয়েছি, শি লাভস টেক, বিকজ আমরা হচ্ছে ট্রাভেল টেক হিসেবে এখন কাজ করছি। থার্ড পয়েন্ট হচ্ছে আমাদের ওয়ান্ডার ওম্যানের মেম্বার হতে একটু টাইম বেশি লাগে, বিকজ আমরা অনেক সময় নিয়ে থাকি, বাছাই করে থাকি তারা আমাদের মেম্বার হবে। সো আমি আপনাদের জন্য একটা স্পেশাল কোড দিচ্ছি, দ্যাট ইজ, আই মিন, এইচসিসি চেয়ে আর কোনো কিছু স্পেশাল কোড হইতে পারে না। ইট হ্যাজ টু বি হোলি ক্রস কলেজ। সো ইফ ইউ ইউজ দ্য কোড এইচসিসি, দ্যাট উইল বি গ্রেট। পুরোটা ক্যাপস লকে হচ্ছে করবেন, বিকজ nothing is greater than alma mater, right? So ওই পয়েন্ট অফ ভিউ থেকে দিস ইজ দি কোড। ইফ ইউ ইউজ দ্যাট, ইউ উইল গেট ফাস্ট অ্যাক্সেস। যেখানে আমাদের এক একটা মেম্বারকে অ্যাড করতে 6 মাস লেগে যায়, সেখানে if you apply that, I would try to make sure that you get, onboarded within a week. So that's something I can offer you. And most importantly, আমরা হচ্ছে এইচসিসির সাথে চেষ্টা করব যেন, মানে এই প্ল্যাটফর্মটা যেটা আছে তাদের সাথে পার্টনারশিপ করা, যাতে ফিউচারে আমাদের যত ট্রিপ হবে সেখানে আপনার জন্য স্পেশাল ডিসকাউন্ট পান, যেটা আমরা আমাদের ওয়ান্ডার ওম্যান মেম্বারদেরকেও দিয়ে থাকি না। হ্যাঁ, তো আপনারা যাতে হচ্ছে স্পেশাল ডিসকাউন্টের মাধ্যমে আরো বেশি ট্রাভেল করতে পারেন, সেটা হচ্ছে আমরা সুযোগ দেওয়ার চেষ্টা করব। আর আপনারা কোথাও ঘুরতে চাইলে আমাদেরকে জানাবেন, আমাদের পেজে নক করবেন, উই উড বি হ্যাপি টু হেল্প। And if you want to follow my travel stories, I have Instagram account, Sabira Mehrin is the name. So if you want to see where I'm traveling, what I'm doing, you can definitely, take a look at that. And I would be happy to help. আমরা ডিসক্রিপশন বক্সে হচ্ছে তোমার লিংকটা দিয়ে দিব, এবং অবশ্যই ওয়ান্ডার ওম্যানে দিয়ে দিব, যাতে করে খুব সহজে যেতে পারে এবং ইয়ে করতে পারে। এবং ইয়েস, এটা তোমার কাছ থেকে অনেক বড় একটা প্রস্তাব। কোভিড এর সংখ্যাটা একটু কমে যাক, অ্যাটলিস্ট প্যারেন্টস যদি অ্যাসিওর হয়, মানে যে হ্যাঁ আচ্ছা ওদেরকে দেওয়া যায়, এই অ্যাসিওরটা যদি ওরা যখন প্যারেন্টসটার মধ্যে কাজ করবে, তখনই অবশ্যই আমরা এটা নিয়ে কাজ করব। এবং ইয়েস, অবশ্যই আমরা খুব অবশ্যই খুশি হব যে আমরা কিন্তু কোলাবরেট করে। কাজ করি না। হ্যাঁ, আমরা কিন্তু হচ্ছে এন্টারপ্রেনারশিপ নিয়ে কাজ করি। সো কোনো স্টুডেন্ট যদি, মানে বা হোলি ক্রসের যদি অলরেডি যারা অ্যালুমনা, যাদের হচ্ছে ব্যাচ আমার চেয়ে বেশি, আমার আগে থেকে যারা ছিলেন, আমার পরবর্তীতে যারা আসছে, এমন অনেক অনলাইন এন্টারপ্রেনারও কিন্তু আছে। সো আমরা হচ্ছে ফেসবুক বেসড এন্টারপ্রেনারদেরকে কেমনে মার্কেটিং এন্ড সেলস বুস্ট করা যায়, সাপোর্ট দেওয়া যায়, সেটা নিয়ে কাজ করি। প্লাস সেলফ ডিফেন্স নিয়ে আমরা বিভিন্ন প্রোগ্রাম করে থাকি। সো কেউ যদি চায় ওমেন বেসড এই ধরনের প্রোগ্রামসে পার্টিসিপেট করতে, they can join Wonder Woman as well. So it doesn't have to be the travel. It can be more than that. So yes, entrepreneurদের জন্য হচ্ছে welcome, and anyone who wants to learn self defense, it's welcome for them as well. এটা খুবই সুন্দর একটা প্রপোজাল। ইয়েস, আমাদের মাথায় থাকবে অবশ্যই। আমাদের এসসিসি তে পরে যা যা দেখেছে আমাদের টিমদের মাথায় অবশ্যই থাকবে, এবং সবকিছু স্বাভাবিক হলে আমরা অবশ্যই তোমার সাথে যোগাযোগ করব, এবং একটা কোলাবরেট করে আমরা অবশ্যই একটা প্ল্যান অ্যারেঞ্জ করব। তো থ্যাংক ইউ Inshallah. আপু, তোমাকে আমরা পেয়েছি। এখন ছুটি দিয়ে দিচ্ছি, আমরা সবাই ছুটি নিয়ে নিচ্ছি। Thank you so much. It was great talking to you. So I'm really sorry, but I just got allergic, so that's why I have to run. But thank you so much for your time. Stay in touch. If anyone needs any kind of support, even as a mentor, even as a career coach, or as a big sister, Holy Cross আমরা তো sisterhood এ বিশ্বাস করে থাকি. So even as a sisterhood, if you feel lost, Sabira Mehrin is there. So no worries. Okay, take care. I will take a leave. Allah Hafiz. Okay. আল্লাহ হাফেজ আপু। Yeah. তো এর সাথে আমাদের শেষ হচ্ছে আমাদের সেকেন্ড এপিসোড। অবশ্যই সাবিরা মেহরিন আপুর সাথে কথা যা তোমরা শুনলে, অবশ্যই তোমরা আপুর সাথে যোগাযোগ করবে যে কোনো রকম কোনো সমস্যায়। আপু সবসময় পাশে আছে, আর আপু খুব বেশি স্ট্রিক্ট না, ভয় পাওয়ার কিছু নেই। আমরা ডিসক্রিপশন বক্সে, আমাদের কমেন্ট বক্সে অ্যাকচুয়ালি দিয়ে দিব আমাদের আপুর ওয়ান্ডার ওম্যানের গ্রুপের লিংক সহ, আপুর আইডি সহ, যাতে তোমরা খুব তাড়াতাড়ি অনেকটা ফাইন্ড আউট করতে পারো। সো ইয়েস, আমাদের এসএসসিতে পরে যা যা দেখেছি, আমাদের পেজের সাথে থাকো কানেক্টেড, এবং আরো আরো কিছু আসবে নতুন কিছু, সেটার জন্য বসে থাকো।
সো ওকে, আমি লিভ নিচ্ছি, টাটা, আল্লাহ হাফেজ।